সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু চেক করি, তারপর হচ্ছে আমরা মূল আলোচনাতে যাব। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু আমরা চেক করি। সাউন্ড ঠিক আছে কিনা একটু চেক করো আমাকে, তারপরে সাউন্ড ঠিক আছে কিনা আমরা একটু চেক করি, তারপর হচ্ছে আমরা মূল আলোচনাতে যাব। হ্যাঁ, আচ্ছা দেখি কি অবস্থা আগের ক্লাসের। দেখি কি অবস্থা। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, রাইট। সাউন্ড সাউন্ড ঠিক আছে, চেক করুন একটু। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা আমরা একটু চেক করি, তারপর হচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা তাহলে দেখি কি অবস্থা। ফাইন, দিচ্ছি। ওকে, তোমরা যারা যারা দেখতেছো একটু কষ্ট করে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে। আচ্ছা ফাইন, ঠিক আছে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। সাউন্ড ক্লিয়ার, সব কিছু ঠিক আছে। আজকে হচ্ছে আমরা লাস্ট ক্লাস যার দেখো নাই, তোমরা একটু কষ্ট করে লাস্ট ক্লাসটা দেখবা ভালো করে। তো আজকে হচ্ছে আমরা হাইড্রোজেনের পরমাণুর যে কক্ষপথের ব্যাসার্ধ এবং হচ্ছে ব্যাগ এবং শক্তি নির্ণয়ের সূত্রগুলো কোথা থেকে আসছে, কীভাবে আসছে সেটা দেখাবো। তো আজকের এই টপিকটা মূলত হচ্ছে বোর পরমাণু মডেলের প্রয়োগ, অর্থাৎ ওই বোর পরমাণু মডেলটা প্রয়োগ করে আমরা কি কি বের করতে পারি সেটা নিয়ে মূলত আলোচনা। তো আজকের এই টপিকে মূলত তোমার দরকার হবে এইচএসসি পরীক্ষাতে সূত্রগুলো দরকার হবে, অর্থাৎ সূত্রগুলো, এবং তার সাথে সাথে তুমি ওই সূত্রের প্রয়োগটা তোমাকে জানতে হবে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমাকে বুঝতে হবে। বাট আমাদের মানে যেহেতু তোমাদের বুঝার সুবিধার্থে আমি কি করব, যে এই সূত্রগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কেমনে আসে সেগুলো ভালো করে বুঝিয়ে দেবো। কিন্তু এগুলো তোমার, আবারও বলছি, এগুলো তোমার মুখস্থ করার দরকার নেই। তারপর হচ্ছে এগুলো তোমার বুঝলে ভালো, বাট তুমি এটা নিয়ে এত ওরিড হয়ে মুখস্থ করে একদম সব কিছু মানে টেনশন নেওয়ার কোনো কাজ নাই। এটার মূল কাজ হচ্ছে তুমি বুঝতে পারা। তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার যে কোনো অঙ্ক যদি তুমি প্র্যাকটিস করো তাহলে অটোমেটিক্যালি সূত্রগুলো মনে থাকবে বা রিকল করতে পারবা। আর এখানে একক নিয়ে কিছু ঝামেলা আছে, আমি এককগুলো নিয়ে ঝামেলা যাতে না হয় সে ব্যাপারে তোমাদেরকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো প্রথমত একটু চিন্তা করো যে প্রথম আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, প্রথম টপিকটা। তো এখানে তোমাকে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে, একটু চিন্তা করো যে হাইড্রোজেন পরমাণু বলেছে বা হাইড্রোজেন পরমাণু অনুরূপ যেতেও বলেছে, অর্থাৎ বোরের পরমাণু মডেলটা মূলত কার জন্য প্রযোজ্য? হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন পরমাণুর অনুরূপ ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য। একটু মাথায় রাখো যে হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন পরমাণুর মতো ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য। এখন দেখো, হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন থাকে, দিস ইজ কারেক্ট, বাট কেন্দ্রে কয়টা প্রোটন থাকবে ডাজেন্ট ম্যাটার। তার মানে কেন্দ্রে কয়টা প্রোটন থাকবে সেটা নিয়ে তোমার কোনো ঝামেলা নেই। আমার ঝামেলাটা হচ্ছে কোথায়, যে বাহিরে ইলেকট্রন একটা থাকতে হবে, আর কেন্দ্রে কয়টা প্রোটন থাকবে এটা নিয়ে আমার টেনশনই করতে হবে না। তো আমি আমাদের যে টপিকটা সেটা হচ্ছে যে বোর পরমাণু মডেলের প্রয়োগ। আমার টপিক হচ্ছে বোর পরমাণু মডেলের প্রয়োগ, পরমাণু মডেলের প্রয়োগ। তো এই জায়গা থেকে এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশনে, এখান থেকে প্লাস এখানে অ্যাডমিশনে, এখান থেকে প্রচুর পরিমাণে ম্যাথ আসে, ম্যাথ, এবং এই ম্যাথগুলো থেকে এমসিকিউ টাইপসের ম্যাথ আসে। তুমি যদি ভালো করে এমসিকিউ না পারো তাহলে দেখা যাচ্ছে, বা শর্টকাট ট্রিক্স না পারো তাহলে এমসিকিউ করার জন্য তোমার অনেক সময় নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমি বেসিক নিয়ে কথা বলি, একটু ভালো করে খেয়াল করো যে এটা হচ্ছে একটা, হ্যাঁ, পরমাণু চিন্তা করলাম, এটা একটা পরমাণু। পরমাণু কেন্দ্রে কী থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কী থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, বাট প্রোটনের চার্জ আছে, নিউট্রনের কোনো চার্জ নেই। আর বাহিরে একটা ইলেকট্রন থাকতে হবে, কারণ বোর পরমাণু মডেলের শর্তই ছিল একটা মাত্র ইলেকট্রন থাকতে হবে। তাহলে এই জায়গাতে আমাদের ইলেকট্রন একটা থাকতে হবে। তো ইলেকট্রন আমি চার্জ দিলাম না বোঝার জন্য। এখন তোমার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, একটা প্রোটনের চার্জ, একটু বেসিকটা আমি লিখতেছি এদিকে দেখো, একটা প্রোটনের চার্জ
যে একটা প্রোটনের চার্জ, প্রোটন এর চার্জ ইজ ইকুয়াল টু একটি ইলেকট্রনের চার্জ, যে একটি ইলেকট্রনের ইলেকট্রনের চার্জ। এখন প্রশ্ন হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ, তাহলে মান সমান এই যে একটা প্রোটনের চার্জ ইজ ইকুয়াল টু একটা ইলেকট্রনের চার্জ সমান, তার মানে কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে এখানে যদি আমি চিন্তা করি, এটা চার্জ হচ্ছে, আমি যদি বলি যে এটা পজিটিভ চার্জ, এই যে পজিটিভ 1.6 ইন্টু 10⁻19 কুলম, আর যদি এটা লিখি আমি এটার হিসাব করে, তাহলে তাও সেম, জাস্ট নেগেটিভ 1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে একটা প্রোটনের চার্জ এবং একটা ইলেকট্রনের চার্জ সমান, তবে একটা পজিটিভ আর একটা মান সমান, বা একটা পজিটিভ একটা নেগেটিভ। তো আমরা এটা যদি এই মানটাকে আমরা কি একক বলি, এটাকে আমরা এমকেএস একক বলি, এটা এমকেএস এককে, এটা এমকেএস এককে, এই যে ইউনিটটা সেটা হচ্ছে এমকেএস এককে। কোন এককে বলে? এমকেএস এককে, যে এমকেএস এককে, মিটার কিলোগ্রাম সেকেন্ড এককে এই মানটা আছে। ফাইন। যদি আমি সিজিএস এককে লিখি, তখন এটার মানটা হয়ে যাবে কত জানো? এটার মানটা হয়ে যাবে যে -4 প্লাস এটা 4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অথবা স্টেটগুলোও বলা হয়, দরকার নেই, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটের মনে রাখবা। তো এবার আসো, এটার মানটা -4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে এই যে মানটা দেখতে পেলাম, এই যে এই মানটা হচ্ছে কোন একক বলো তো? এই মানটা হচ্ছে সিজিএস একক, এই যে সিজিএস একক, এটাও সিজিএস একক। তো তাহলে এখান থেকে একটা আইডিয়া করতে পারি আমরা। আইডিয়াটা কি বলতো? যে একটা প্রোটনের চার্জ এবং একটা ইলেকট্রনের চার্জ, এই দুইটাকে আমরা সংক্ষেপে ই দ্বারা চিহ্নিত করতে পারি। তাহলে দুইটাকে, এই যে দুটোকেই সংক্ষেপে, এই যে দুটোকেই ই দ্বারা চিহ্নিত করি, ই দ্বারা চিহ্নিত করি, মানে মানের সুবিধার্থে চিহ্নিত করি। তো তাহলে এই দুটো মানটাকে আমরা ই দ্বারা চিহ্নিত করার ব্যাপারটাকে, যাতে আমার সূত্রটা মিলে। তাহলে আমি এই কথাটা লেখার উদ্দেশ্যটা কি সেটা একটু করে বলছি। যে একটা প্রোটনের চার্জ একটা ইলেকট্রনের চার্জ সেম, বাট একটা পজিটিভ একটা নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, খুবই স্বাভাবিক। সো আমরা আকর্ষণ বল যখন লিখবো, তখন আর চার্জের ব্যাপারটা দিতে হবে না। তো তাহলে এখানে একটু খেয়াল করো, আমার যে থিমটা, যে হাইড্রোজেনের কেন্দ্রে একটা প্রোটন থাকে, দিস ইজ কারেক্ট। আমি আবার বলছি, হাইড্রোজেনের কেন্দ্রে কি থাকে বলো তো? হাইড্রোজেনের কেন্দ্রে একটা প্রোটন থাকে, ওকে ফাইন। বাট যদি আমি বলি যে লিথিয়াম 2+, আমি যদি বলি যে লিথিয়াম 2+, এই যে লিথিয়াম 2+, আমি বললাম যে লিথিয়াম 2+, তো লিথিয়াম 2+-এ কি প্রোটন একটা থাকে? লিথিয়াম 2+-এ তিনটা প্রোটন, যে তিনটা প্রোটন থাকবে, যে তিনটা প্রোটন থাকবে। তো তাহলে কেন্দ্রে তিনটা প্রোটন থাকা মানে হচ্ছে তার চার্জের পরিমাণ 3 গুণ হয়ে যাবে। তো তাহলে একটা প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যাকে আমরা জেড দ্বারা চিহ্নিত করি। কি দ্বারা চিহ্নিত করি? জেড দ্বারা চিহ্নিত করি। তাহলে একটা পরমাণুতে যতটা প্রোটন থাকে সেটা বুঝবো কিভাবে? পারমাণবিক সংখ্যা দিয়ে বুঝবো। কি বুঝবো? পারমাণবিক সংখ্যা দিয়ে বুঝবো। তাহলে পারমাণবিক সংখ্যার মানটা হচ্ছে জেড। তো তাহলে এই কেন্দ্রে যে প্রোটনের চার্জ হবে, ওভারঅল যে চার্জ হবে, তাহলে কেন্দ্রে মোট চার্জের পরিমাণ আমি জেডই লিখতে পারি, যে জেডই। তাহলে একটা প্রোটনের চার্জ যদি, তাহলে এটা যদি হাইড্রোজেন হয়, তাহলে জেড এর মান 1 হবে। আর এটা যদি অন্য কোনো পরমাণু হয়, তাহলে জেড এর মানটা যে পরমাণু হবে সে নাম অনুসারে জেড এর মানটা আর বসবে। যেমন যদি বলি যে লিথিয়াম হয়, তাহলে জেড এর মান এখানে 3, যেহেতু তিনটা প্রোটন থাকে, পারমাণবিক সংখ্যা 3। তাহলে একটা পরমাণুতে পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। তো তাহলে আমি জেডই মানে মোট চার্জের পরিমাণ। তাহলে বাইরে ইলেকট্রন সবসময় একটা থাকবে। আমি আবার বলছি, বাইরে ইলেকট্রন সবসময় একটা থাকবে, যেহেতু এটা বোর পরমাণু মডেলের প্রয়োগ। তাহলে কেন্দ্রে কয়টা প্রোটন থাকবে ডাজেন্ট ম্যাটার, ম্যাটারটা হচ্ছে বাইরে ইলেকট্রন কয়টা থাকতে হবে? একটা থাকতে হবে। দিস ইজ ইউর ফ্যাক্ট। তো দেয়ারফর আমরা এই জায়গাতে এখান থেকে যে দূরত্বটা আমরা দেখতে পেলাম, এই দূরত্বটার মান হবে যে আর। তার মানে কি? ব্যাসার্ধটা আর, মানে আর দূরত্ব অবস্থান করে। এখন এই ইলেকট্রনটা তাকে চরকার মতো ঘুরাচ্ছে, অর্থাৎ কাকে? এই ইলেকট্রনটা মানে কেন্দ্রের মধ্যে, সরি তোমার যে ইয়ার মধ্যে, অর্থাৎ বৃত্তাকার পথে ঘুরছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরছে। এখন এই ঘুরতে গেলে এই যে ইলেকট্রনের মধ্যে দুইটা বল কাজ করে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তো তাহলে আমি যদি এখানে মনে করো আমার সামনে একটা এটাই আছে, এটাই যে আমার এখানে দেখতে পাচ্ছি, এটা দেখো, এটা মনে করো আমি এখানে ধরলাম, ধরার পরে দেখো এইদিকে তাকাও, একটু ধরলাম, ধরার পরে আমি এই জায়গাতে আমি মনে করলাম যে কেন্দ্র, তো ইলেকট্রনটা মনে করো এই জায়গাতে আছে। তো আমি যখন এটাকে ঘুরতে শুরু করি, যে ঘুরাবো, যে ঘুরাবো, ঠাস করে ছেড়ে দিলে এটা একদিকে দুধ দিচ্ছে, স্পর্শক বরাবর দুধ দিচ্ছে। তাহলে এই কেন্দ্রের প্রতি যে আকর্ষণটা আছে, মানে এই যে ইলেকট্রনটা এই কেন্দ্রের সাথে যে আকর্ষণটা আছে, তাহলে এই যে এটার সাথে এটা যে আকর্ষণ বল, এটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি। এই যে কেন্দ্রমুখী বল বলি, কেন্দ্রমুখী বল বলি।
আর এই যে ইলেকট্রন স্পর্শক বরাবর যদি আমি আকর্ষণ বলটা না থাকতো, তাহলে এই যে স্পর্শক বরাবর একটা কি তার কেন্দ্র বহির্ভূত যে বলটা, অর্থাৎ এতে কেন্দ্র বিমুখী বল যেটা, সেই বলটা কাজ করে। তাহলে এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, যে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্রাতিক বলও বলে এটাকে, কেন্দ্র বিমুখী বল, এই যে বিমুখী বল। তো আমি কি করলাম, এই কেন্দ্রমুখী বলটাকে, এই যে কেন্দ্রমুখী বলটাকে আমি F1 ধরলাম, আর কেন্দ্র বিমুখী বলটাকে আমি F2 ধরলাম। এটা হচ্ছে আমাদের মূল কথা। তো তাহলে আমরা এখান থেকে আইডিয়া থেকে কি আসলো, ওভারঅল আমি আবারও বলছি, এই জিনিসগুলো বুঝবা, এগুলো মুখস্থ করে তোমার টাইম ওয়েস্ট করার দরকার নেই, এটা জাস্ট বুঝবা, বুঝে কেমনে হয়েছে সেটা তুমি প্রয়োগ করতে পারো কিনা দেখবা। তার মানে আমাদের মূলত লাগবে হচ্ছে সূত্র, মানে সূত্রটা জেনে করতে হবে। এখন আমি কেন এটা পড়াচ্ছি, আমি পড়ানোর মূল কারণ হচ্ছে, যখন আমরা মনে করো কোনো রেস্টুরেন্টে আমরা খেতে গেলাম, তো রেস্টুরেন্টের খাবারটা যদি তোমার সামনে আনে, তাহলে এটা হচ্ছে সূত্র। আর যদি খাবারটা কেমনে বানাইছে এটা যদি তুমি বাইরে থেকে একদম যদি একটা তোমার এখানে ট্রান্সপারেন্ট একটা গ্লাস থাকতো, কিচেন রুমের কি কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, তোমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। এটাই বাস্তবতা, মানে ফিল করা যে ব্যাপারটা, মানে জিনিসটা কিভাবে আসলো এটা মুখস্থ করে আমার দরকার নাই, বাট আমি বুঝবো, এই বুঝলে আমার কাছে একটা ফিল চলে আসে, হ্যাঁ আমি তো এটা হ্যাঁ দেখতেছি। অনেক সময় ছোট মানে যখন টিউশনি করতাম, বা তোমরা যখন টিউশনি করতে যাবা বড় হলে, তখন দেখবা যখন মানে তুমি পড়াচ্ছ, খিদা লাগছে অনেক, মানে ইউনিভার্সিটি থেকে টিউশন করতে গেছো, খিদা লাগছে, যখন তুমি ভিতরে দেখবা টং টং আওয়াজ করবে, যে নাস্তার আওয়াজ করবে, তখন তোমার কাছে একটা ফিল তৈরি, হ্যাঁ আমার কিছুক্ষণ পরে নাস্তা আসতেছে, ভালো লাগে কাজ করবে। সো এটাও অনেকটা ওরকম, যে আমি জিনিসটা কিভাবে আসলো জিনিসটা জানবো, এটা হচ্ছে আমার মূল কথা। সো এটা আমাকে বুঝতে হবে আগে। তো তাহলে আমার এখানে ইলেকট্রনটা কেন্দ্রে কয়টা কতটুকু চার্জ আছে, জেডির পরিমাণটা কেন জেডি, কারণ যতটা প্রোটন থাকবে ততটা হচ্ছে জেড, আর ই হচ্ছে প্রত্যেকটা প্রোটনের চার্জ। তাহলে কেন্দ্রে মোট চার্জের পরিমাণ জেডি। এখন যদি এটা হাইড্রোজেন হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মানটা হবে 1। আমি আবার বলছি, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মানটা হবে কত বলো তো, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মানটা 1 হবে। আর এখানে এটা একটা ইলেকট্রনের চার্জ, এটা একটা প্রোটনের চার্জ। তো আমরা সবাই জানি ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ সমান, তবে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ, আর এটা হচ্ছে এই ব্যাপারটা আমি তোমাকে এখানে আলাদা করি, যে আলাদা করে আমি তোমাকে বুঝিয়ে দিলাম, আলাদা করে এই পয়েন্টটা তোমাকে বুঝিয়ে দিলাম কেন এটা জেডিটা ধরলাম। এবার আমি এই পাতাটা লেখা হওয়ার পরে আমি সেকেন্ড পাতাতে যখন আমি লিখবো, তখন আমি এখানে বোর পরমাণু মডেলের প্রয়োগটা আমি লিখেই ফেললাম। তো আমি এবার কি করব, এই পাশে যাব, এখানে গিয়ে আমি এখন লিখবো যে কেন্দ্রমুখী বল, যে সুতরাং কেন্দ্রমুখী বল, যে কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু, যে কেন্দ্রমুখী বল, যে কেন্দ্রমুখী বল, যে F1 ইজ ইকুয়াল টু, এখন আমরা সবাই জানি যে এখানে একটু ভালো করে খেয়াল করো, যে একটা সূত্র আছে কুলম্বের, যে একটা চার্জ এবং আরেকটা চার্জ যদি পাশাপাশি রাখা হয়, ওই চার্জ দ্বয় একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করবে। বিপরীতধর্মী চার্জ হলে আকর্ষণ বল, আর সমধর্মী চার্জ হলে বিকর্ষণ বল কাজ করবে। এই বলের মানটা চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। তো তাহলে এখানে যদি আমি একটু চিন্তা করি, তাহলে এখানে আমার এখানে কেন্দ্রে চার্জ কত, জেডি, আর বাহিরে হচ্ছে একটা ইলেকট্রন, তাহলে এই চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তো তার মানে আমার এখানে যাবে যে চার্জ হচ্ছে কত, ভালো করে খেয়াল করো, এখানে একটা ট্রিক্স আছে, দেখো এই জেডি আর এখানে হচ্ছে ই, তাহলে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এখানে সমান চিহ্ন দিয়েছি, তাহলে অনুপাতিক, সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সূত্র দিয়েছে, তাহলে ডেফিনেটলি এখানে একটা কে থাকবে, যে কে থাকবে কে ইন্টু সামথিং কুলম্বের সূত্র অনুসারে। তো তাহলে এই আকর্ষণ বলের মানটা কে ইন্টু জেড ই, আর এখানে আর স্কোয়ার। তাহলে এটার মানটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে কেটা লিখলাম, এখানে জেড ই স্কোয়ার, দেখো জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এই জায়গাতে হচ্ছে আমাদের একটা টুইস্ট আছে, এই জায়গাতে আমরা এই কেয়ার মানটা দেখো, এই ভালো করে খেয়াল করো, আমাদের হাজারি স্যারের বই এবং অন্যান্য অনেকগুলো রাইটারের বইতে সবগুলো অঙ্ক সিজিএস এককে করা, কোন এককে করা, সিজিএস এককে করা। আর গুহ স্যারের বই, তার মোহাম্মদ হাসান ইনকন স্যারের বইতেও কিন্তু এমকেএস এককে করা। আমি সবগুলো একক নিয়ে তোমাকে ভালো করে ব্যাখ্যা করছি, যাতে করে তোমার কোনো কনফিউশন যাতে না থাকে, একদমই যাতে কনফিউশন না থাকে। একটু শুধু ক্লাসটা মনোযোগ সহকারে করো, আর কিছু লাগবে না। তাহলে এখানে দেখো এই সিজিএস এককে, এখানে বলা হচ্ছে দেখো এই সিজিএস এককে, এই সিজিএস এককে কে ইজ ইকুয়াল টু 1 হবে। এখন এই কে ইকুয়াল টু যে সিজিএস এককে 1 হবে, সেটা আমি তোমাকে এখন দেখাইতে হবে যে কেন কেমনে 1 হয়। আর যদি আমি এই যে সিজি 1 যদি হয়, তখন সূত্রটা কি হয়, সুতরাং দেখো এই F1 ইজ ইকুয়াল টু জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, এটাকে 1 নং সমীকরণ আমি দিলাম। এখন আমার এই জায়গাতে সিজিএস এককে যে কের মানটা 1 হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, কেমনে হয়েছে এটা আমাকে জানতে হবে। দিস ইজ ইউর পয়েন্ট, এটা এখন আমি তোমাকে ব্যাখ্যা করব। তাহলে প্রথমে তুমি দেখো, প্রথমে কি করলা, যে যে একটা ইলেকট্রন বিশিষ্ট একটা পরমাণু বা আয়ন, তার কেন্দ্রে জেডি পরিমাণ চার্জ আছে, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা,
আর বাইরে একটা ইলেকট্রন আছে, তাহলে এই যে আকর্ষণ বল, এটা বিকর্ষণ বল, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল যেটা কাজ করবে। তাহলে কেন্দ্রমুখী বলের যে মানটা, সেই মানটা পাইলাম, এখানে ক্যার মানটা 1 লিখলাম আমি। এখন আমি তোমাকে যেটা বুঝাবো সেটা হচ্ছে ক্যার মানটা কেন 1 হলো সেটা আমি তোমাকে বুঝাবো। আমি আবারও বলছি ক্যার মানটা কেন 1 হলো, আসো আমরা সেটা নিয়ে চেক করে দেখি। তাহলে দেখো এটার বেসিকটা একটু জেনে রাখি, এটা ক্যার মানটা কেন 1 হলো। তাহলে আমি সূত্রটা লিখলাম, কি লিখলাম, যেটা বেসিক, একদম বেসিক। এখন দেখো এটা একদম বেসিক এখানে, ওকে ফাইন। এবার এখানে ক্যার মানটা কেন 1 হলো সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তাহলে দেখো আমরা সবাই জানি যে এই এফ এখানে ইজ ইকুয়াল টু কে ইন্টু জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। এই ক্যার মানটা আমরা সবাই জানি যে 1/4, যে কে ইজ ইকুয়াল টু 1/4 ফাই এপসাইলন নট, এটা হচ্ছে ক্যার মানটা। এই ক্যার মানটা হচ্ছে এটা, যে ক্যার মানটা হচ্ছে এটা, এই ক্যার মানটা হচ্ছে এটা। এখন এই মানটাতে এই এপসাইলন নটটা হচ্ছে শূন্যস্থানে ভেদন যোগ্যতা, যে শূন্যস্থানে ভেদন যোগ্যতা, যে ভেদন যোগ্যতা, ভেদন ক্ষমতা। আচ্ছা এখন তুমি একটু খেয়াল করো, এটার পুরো একটা মান আছে। এই মানটা হচ্ছে 9 ইন্টু 10⁹, এটা পুরোটা একটা মান আছে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার। দেখো নিউটন মিটার স্কোয়ার পার কুলম, এটার মান, এই যে এই কে এর মানটা। এখন আমরা এই কে এর মানটাকে এই 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম যেটা হলো, এই মানটাকে আমরা এক্সপ্লোর করবো কিভাবে সিরিজ থাকে 1 হয় সেটা আমি তোমাকে দেখাবো। এখন দেখো এই জায়গাতে অ্যাপসাইলন নটের মান একটা মুখস্থ মান আছে, তোমরা ক্যালকুলেশন করলে করতে পারবা, তারপরেও মনে রাখা ভালো। তোমরা হয়তো পদার্থবিজ্ঞানে পড়েছো 8.85 ইন্টু 10 ইনভার্স 12। তো তাহলে এটা, এই যে এটার মানটা, এটার এককটা পুরো উল্টে যাবে। তো যদি উল্টে যায় তাহলে এখানে হয়ে যাবে যে নিউটন পার নিউটন, মিটার স্কোয়ার পার মিটার স্কোয়ার, এখানে কুলম্ব স্কোয়ার, এটার মান হবে যে অ্যাপসাইলন নটের মান হবে এটা। তাহলে এটা তোমরা কুলম্বের সূত্রতে পড়েছো, এই যে এই মানগুলো কুলম্বের সূত্রে পড়েছো। এখন আমি তোমাকে দেখাবো যে এই মানটা, ক্যার মানটা কেমনে 1 হয়। তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো এই মানটা আমি কিভাবে লিখতে পারি, যে এম কে এস এককে, দেখো এই এম কে এস এককে, এই কে এম কে এস, যে এম কে এস, তাহলে এটাই ইজ ইকুয়াল আমি লিখতে পারি কি বলতো 9 ইন্টু 10⁹, তাহলে নিউটন মিটার স্কোয়ার আর পার কুলম্ব স্কোয়ার আমি এখানে লিখলাম। তো এই মানগুলোকে আমি কোন এককে পরিণত করব, সিজিএস এককে পরিণত করব। তাহলে সিজিএস এককে নিউটনের এককটা হচ্ছে ডাইন, আর মিটারের একক সেন্টিমিটার, আর কুলম্বটা হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, যেটা আমরা করেছি। তো তাহলে আমরা চেক করব, আমরা দেখো প্রতিটা মানই আমরা একটু চেক করে দেখতেছি। তাহলে এই জায়গাতে আমি তখন যখন মানটা লিখবো তখন কে, এখানে লিখবো কে কে এম কে এস, এটা এম কে এস আর সিজিএস, সিজিএস। তখন আমি কি করবো 9 ইন্টু 10⁹ লিখলাম। তখন দেখো আমি এই মানগুলো নিউটন, এই যে কুলম্ব স্কোয়ারটা নিচে আছে, তো এটাকে ইনভার্স 2 মানে হচ্ছে নিচে থাকা, নিচে বুঝতে যে এখানে একই রকম একই কথা। তো এটার মানগুলোকে আমি একটা একটা করে লিখবো। দেখো প্রথমে আমি নিউটন, তাহলে 1 নিউটন হচ্ছে, এখানে মনে রাখবা যে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। এটা মনে রাখবা যে নিউটন থেকে ডাইনে যদি রূপান্তর করতে হয়, যে 10⁵ হচ্ছে নিউটন থেকে ডাইনে আসা। আর মিটার সমান দেখো এই 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তারপরে দেখো এই যে আমার এই মানটা এখানে কোনটা বলো তো, এই যে এই 1 কুলম্ব ইজ ইকুয়াল টু, এই যে 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁹, দেখো এই 3 ইন্টু 10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই মানটা আমাকে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, এই মানটা আমাকে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। এবার এই মানগুলোকে আমি এখানে বসাই দেবো, বসাই দিয়ে এই ক্যালকুলেটর কোথায়, হামিম ক্যালকুলেটর কই কোথায় পাইছি। তো আমরা এখন এটাকে যদি ক্যালকুলেটর করি তাহলে আমরা খুব সহজে করতে পারবো। তো তোমরা এই মানটা একটু লিখে নাও, মানগুলো আমরা একটু বসাচ্ছি। দেখো যে 10⁵, যে 10⁵, তাহলে আমি নামই লিখছি, ডাইন লিখতেছি, ডাইন ইন্টু এই যে মিটার স্কোয়ারটাকে এই 100 সেন্টিমিটার দিয়ে তাকে আমি হোল স্কোয়ার দেবো। আর এখানে এটার মানটা দেবো আমি যে 3 ইন্টু 10⁹, এটা তার উপর হোল স্কোয়ার, এখানে তো ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা হোল স্কোয়ার দেবো। এবার তাহলে আমার যে মানটা আসবে, দেখো যে কিভাবে মানটা আসে একটু চেক করব আমরা। দেখো এই ক্যালকুলেশন যদি করি, আমরা কাটাকাটি যদি করি, ক্যালকুলেশন যদি করো, তাহলে এটার মান 1 আসবে ইন্টু যে 1, তখন এটা ডাইন হবে, ডাইন এই 1 তোমরা একটু চেক করে দেখতে পারো, দেখে আমাকে জানাতে পারো যে 1 ডাইন, এখানে সেন্টিমিটার স্কোয়ার, এই যে ইএসইউ, এই যে ইনভার্স 2। তাহলে এই মানটা যে সুতরাং কে সিজিএস, এই যে সিজিএস ইজ ইকুয়াল টু 1। এই ব্যাপারটা মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানাও তো দেখি, যারা যারা দেখতেছো, ক্লাস দেখতেছো, আমাকে একটু জানো, দ্রুত জানো। এই কারা কারা দেখতেছো একটু দ্রুত আমাকে জানো। একটু দেখো, দেখে আমাকে একটু দ্রুত জানো, কনসেপ্টটা বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানো।
তাহলে আমরা এই জায়গা থেকে যেটা পেলাম যে যদি আমরা সিজিএস একক অঙ্ক করি তাহলে আমরা ক্যার মানটা 1 বসাবো। এখন এখান থেকে একটা বিষয় তোমার আছে, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো যে এই অঙ্কগুলো যখন তুমি সূত্রটা, আমি এখন যে সূত্র ব্যবহার করব সেই সূত্র বসাতে যাবা, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানই তোমাকে কোন এককে করতে হবে? সিজিএস এককে বসাইতে হবে। সিজিএস এককে বসিয়ে দেন তোমার যদি প্রয়োজন হয় এমকেএস এককে লিখবা। এখন কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি সিজিএস একক আসে। আর যদি পদার্থবিজ্ঞানে যাও, পদার্থবিজ্ঞানে যদি তোমার ম্যাথ থাকে, তাহলে এই ম্যাথগুলো থাকে, তাহলে তুমি এমকেএস একক করতে হবে। এটা হচ্ছে আমাদের কথা। তো তারপরে তুমি এমকেএস এককটা ট্রাই করতে পারো। এমকেএস একক কিছু না, জাস্ট ক্যার মানটা এখানে আসবে। এই ক্যার মানটা এই জায়গাতে অ্যাড হবে। অ্যাড হলে সূত্রটা যেভাবে মানে ফর্মুলাটা যেভাবে জেনারেট করা যায় ওভাবে তুমি জেনারেট করবা, না হলে মুখস্থ করবা, সূত্রটা মুখস্থ করবা। বাট আমি সিজিএস একক এটা দেখাই দিচ্ছি যে এই মানটা যে এমকেএস একক থেকে যখন সিজিএস একক হবে তার মানটা কত হবে সেটা তোমাকে, এই যে 1 যে হয় সেই 1 হওয়ার ব্যাপারটা তোমাকে আমি ক্লিয়ার করলাম, যে 1 হওয়ার ব্যাপারটা তোমাকে আমি ক্লিয়ার করলাম। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে তোমার আবারও বলছি এগুলো মুখস্থ করতে হবে না, একদমই মুখস্থ করার দরকার নেই। তোমার বুঝা দরকার যে কোনটা কিভাবে আসে, তোমার বুঝা দরকার যে কোনটা কিভাবে আসে, আর কিচ্ছু দরকার নেই। এখানে তোমাকে এত হাবিয়ার মার কিচ্ছু মুখস্থ রাখতে হবে না, শুধু বুঝো যে হ্যাঁ এই বিষয়টা করলে এটা আসছে, এনাফ, এনাফ ইজ এনাফ, আর কোনো টেনশন করতে হবে না। তো তাহলে আমরা এখান থেকে কি আইডিয়া পাইলাম যে এই যে আমরা এখানে জেড ই স্কোয়ার যে কেন্দ্রমুখী অর্থাৎ আকর্ষণ বলের মানটা এটা পাইলাম, এক নং সমীকরণ দিলাম। এবার আমরা এখানে ক্যার মানটা 1 কেন সেটা ব্যাখ্যা করলাম, তারপরে এককের ব্যাপারটা ব্যাখ্যা করলাম, যে এককের ব্যাপারটা কেন ব্যাখ্যা করলাম যাতে করে তোমরা বুঝো সেই কারণে ব্যাখ্যা করলাম। এবার আমি দেখবো যে কেন্দ্র বিমুখী বল, যে কেন্দ্র বিমুখী বল। এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্র বিমুখী বল কোনটা? কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি যে কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে আমি যখন ঘুরালাম যে একদিকে স্পর্শক বরাবর চলে গেল সেটাকে কেন্দ্র বিমুখী বল বলে। সো এই কেন্দ্র বিমুখী বল যদি হয়, তুমি তাহলে একটু সবাই খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো কেন্দ্র বিমুখী বল যদি হয় তাহলে কি ওর না কি হচ্ছে, তাহলে এই কেন্দ্র বিমুখী বল, যে কেন্দ্র বিমুখী বল, যে কেন্দ্র বিমুখী বল, বিমুখী বল, তাহলে এখানে F2 ইজ ইকুয়াল টু, F2 ইজ ইকুয়াল টু, তাহলে দেখো F ইজ ইকুয়াল টু ma আমরা সবাই জানি। তাহলে এখানে কি কেন্দ্র, তাহলে আমরা যে ইয়া বলটা, এই যে ত্বরণ, কৌণিক ত্বরণ যেটা আছে, তাহলে কৌণিক ত্বরণের সূত্র হচ্ছে যে কৌণিক ত্বরণ ইজ ইকুয়াল টু, এই যে কৌণিক ত্বরণ, এই যে কৌণিক ত্বরণ, ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা কি বলি যে ভি স্কোয়ার বাই আর। এটা একটু মনে রাখিও, তোমাদের পদার্থবিজ্ঞান এটা আছে, এটা প্রমাণও সুন্দর করে প্রমাণ আছে, বাট এটা তোমাকে পদার্থবিজ্ঞান থেকে তুমি জেনে নিলা। তো তাহলে এখান থেকে কি আসতেছে বলো তো, যে এই এফ ইজ ইকুয়াল এম এ, তো তাহলে এম তা লিখলা আর এর মান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে এই যে সূত্রটা, এটা হচ্ছে আমাদের সূত্র নাম্বার 2। তো তাহলে একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে যখন আবর্তন করছে তখন তার মধ্যে যে স্থির রয়েছে, যে ইলেকট্রনটা যে স্থির রয়েছে, সেই স্থির থাকার জন্য তার মাঝে দুইটা বল কাজ করে। একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। দুইটা বল পরস্পর সমান বিধায় যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে একটা সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। বোরের পরমাণু মডেল, ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে একটা সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তনের অন্যতম কারণ হচ্ছে যে কি কারণ বলতো, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। এটা একটু মাথায় রাখতে হবে, দুইটা বল পরস্পর কি বলো সমান, এটা মাথায় রাখতে হবে। ওকে ফাইন। এবার আসো, এই দুইটা সমীকরণ থেকে আমরা সবাই জানি যে যেহেতু একটা স্থির কক্ষপথে থাকে কেন্দ্র বিমুখী বল এবং কেন্দ্রমুখী বল যেহেতু সমান হয়, তাহলে শর্ত মতে আমি এখানে লিখতে পারি যে শর্ত মতে F1 ইজ ইকুয়াল টু F2 আমি লিখলাম। লিখার পরে দেখো এখানে বা F1 মান জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার। দেখো এই এম ভি স্কোয়ার বাই আর, এখানে আরটা পেলাম, এম ভি স্কোয়ার বাই আর পেলাম। তো কাটাকাটি করো, কাটাকাটি করলে আমরা এখানে কি পাবো, দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই ই এম আর হবে, এম আর। এখন কেমনে আর আর কাটাকাটি যাবে, এই যে আর এখানে আর এখানে একটা আর আছে, কাটাকাটি চলে গেল। দেন এখানে একটা আর আছে, এমটাকে ওই পাশে নিয়ে যাও, তো অথবা বিটাকে তুমি ঠিক রেখে এটাকে যখন এখানে হবে তখন আরটা তো থাকবে না। তো দেয়ারফর এখানে আমি একটু তোমার বুঝার জন্য একটু লিখি। দেখো এখানে একটা আর থাকবে, এখানে জেড ই স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার। সুতরাং ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এমটা নিচে চলে আসবে, এম আর। তো তাহলে এটাকে আমরা 3 নং সমীকরণ দেব, 3 নং সমীকরণ দেব। তাহলে আমরা এখানে সব মিলে 3টা ইকুয়েশন পাচ্ছি। প্রথম হচ্ছে যে এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ পেলাম, ফাইন। এটা একটা সমীকরণ পেলাম, ফাইন। তারপর আরেকটা সমীকরণ আমরা পেয়েছি কোনটা, এই যে আরেকটা সমীকরণ পেয়েছি হচ্ছে এটা, এই যে এটা এই সমীকরণটা। তাহলে এখানে আমরা এই 3টা সমীকরণটা পেলাম, আশা করি বুঝতে পেরেছো। সো আমরা যে কাজটা করব, এই কাজটা হচ্ছে যে এখন এখানে একটা মান পেলাম যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই এম আর। এটা একটু মনে রাখিও, মাঝে মাঝে যখন শর্টকাট আমরা ম্যাথ করব তখন এই সূত্রটাও মাঝে মাঝে আমি ব্যবহার করব। কারণ কিছু কিছু বিশেষ করে বুয়েট অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে সামটাইমস
ইট নিডস টু মেমোরাইজ সিম্পল থিংস। ওই সিম্পল থিংস দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো, এটা একটু মাথায় রাখিও। এবার আসো আমি দেখাবো, সেটা হচ্ছে যে আমরা এখন সবাই কি জানি বলো তো, কি জানি বলো তো, আমরা এখন জানি যে সবাই যে কি জানি বলো তো, আমরা জানি যে বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য হতে পাই। দেখো বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য থেকে আমরা পাই, দেখো বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য থেকে আমি লিখলাম যে বোর পরমাণু মডেলে, দেখো এই যে বোর পরমাণু মডেলের পরমাণু মডেল হতে পাই, কি পাই বলো তো, যে এমভিআর ইজ ইকুয়াল টু, দেখো এই এমভিআর ইজ ইকুয়াল টু NH/2 পাই, যে NH/2 পাই, এটা তোমাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম আমি, NH/2 পাই, এটা আমি লিখলাম। লিখার পর আমার যে কাজটা হবে, এখানে ভি এর মানটা আমি বের করব, দেখো ভি এর মানটা আমি বের করছি, দেখো ভি এর মানটা বের করতেছি, তাহলে বা এখানে ভি ইজ ইকুয়াল টু এই যে NH2πmr, আমি এটাকে লিখলাম mr, ফাইন, ডান। এবার আমি বর্গ করে দেব, যদি বর্গ করি, এবার দেখে বর্গ করে, যে বর্গ করে, তো বর্গ যদি করি তাহলে সমীকরণটা যদি বর্গ, এই যে বর্গ করলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4π² এখানে এম স্কোয়ার আর স্কোয়ার হবে। তো তাহলে এটাকে আমি কয় নং সমীকরণ দেবো, 4 নং সমীকরণ দেবো। দিস ইজ আওয়ার পয়েন্ট। এখন কিছুক্ষণ আগে আমি বি স্কোয়ার সমান কি জানলাম, যে জেড ই স্কোয়ার বাই এম আর। এখন আমি কি জানলাম, বি স্কোয়ার হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4π² এম স্কোয়ার আর স্কোয়ার, এটা আমরা জানলাম। এবার আমাদের কাজ কি হবে, এবার আমাদের কাজ হবে যে, এটা আমাদের কি কাজ হবে বলো তো, এবার আমাদের কাজ হবে এটা এবং এটা পরস্পর সমান, এটা ব্যাখ্যা করা, মানে এই বিয়ের এই ব্যাপারটা পরস্পর ব্যাখ্যা করা। কালে ব্যাখ্যাটা কিভাবে করবো একটু দেখাচ্ছি। দেখো ব্যাখ্যাটা কিভাবে করবো আমি একটু দেখাচ্ছি, দেখো ব্যাখ্যাটা করতেছি। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো কি লিখতে পারি, সোজা ভাষায় আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে 2π² যে 2π জেড ই স্কোয়ার এম আর ডি ইজ ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই এম আর ইজ ইকুয়াল টু, দেখো জেড ই স্কোয়ার বাই যে জেড ই স্কোয়ার এম আর ইজ ইকুয়াল টু, তাহলে 3 ও 4 হতে পাই, যে 3 ও 4 হতে, তাহলে কি পাইছি, দেখো এন স্কোয়ার এইচ স্কোয়ার, দেখো এন স্কোয়ার এইচ স্কোয়ার 4π² এম স্কোয়ার আর স্কোয়ার, 4π² এম স্কোয়ার, এখানে হচ্ছে আর স্কোয়ার, আমরা এটা জানলাম। তো জানার পর এবার আমি আর এর মানটা এখান থেকে পেয়ে যাব, তাহলে বা লিখলাম, বা লিখে দেখো এখানে এম আর, এখানে এম আর আছে, সো আমি এখানে জেড ই স্কোয়ার লিখলাম, আর এখানে হচ্ছে 4π², এখানে এম আর লিখলাম, এই যে এম আর, আর এখানে হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার লিখলাম। তো আরটাকে জাস্ট আমি এই পাশে কনভার্ট করে যদি নিয়ে আসি, যে আর ইজ ইকুয়াল টু তাহলে যে এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা এন স্কোয়ার, আবার হচ্ছে এটা এন স্কোয়ার এইচ স্কোয়ার 4π² ই স্কোয়ার এম জেড, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত শত্রু, মানে হচ্ছে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমীকরণ, এই যে আর এর মানটা, এই আর এর মানটাই হচ্ছে আমার মেইন এখানে। তবে এই মানটা অবশ্যই কোন এককে বসাতে হবে, অবশ্যই তোমাকে সিজিএস এককে মান বসিয়ে করতে হবে, যে মান বসিয়ে করতে হবে, দিস ইজ ইউর পয়েন্ট, একটু মনে রাখবা, এই যে সিজিএস এককে মান বসিয়ে তোমাকে এটা করতে হবে। আমি আবারও বলছি যে সিজিএস এককে মান বসিয়ে এটা করতে হবে, অন্য এককে করলে হবে না, সিজিএস এককে মান বসিয়ে এটা করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা সিজিএস এককে মান, মানে অবশ্যই তোমাকে এটা সিজিএস এককে মান বসায় করতে হবে, এটা মাথায় রাখতে হবে, সিজিএস এককে মান বসায় করতে হবে। ওকে ফাইন। এবার আসো তাহলে এই জায়গাতে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, আমি তোমাকে এখানে প্রশ্ন করি, তাহলে দেখো এই ই এর মানটা, এই যে ই এর মানটা তুমি এখানে বসাইতে হবে -4.8 ইন্টু 10 ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, যে ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা বসাইতে হবে। তারপরে দেখো এইচ এর মানটা তোমাকে বসাইতে হবে সিজিএস একক, তাহলে 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড, এই যে আর্ক সেকেন্ড, নট আর্মস্ট্রং বা সামথিং, আর্ক সেকেন্ড, এইচ এর মানটা এটা বসাইতে হবে। তাহলে এখান থেকে তুমি আরেকটা জিনিস জানো যে 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্ক, এটাও তুমি জানো, একটু মাথায় রাখিও যে 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্ক, এই ব্যাপারটা একটু মাথায় রাখিও, তাহলে আর কোনো ঝামেলা হবে না। এবার আসো ই এর মানটা গেল, এবার এম এর মানটা দেখো, এই এম এর মানটা কি হবে, যে এম এর মানটা হবে 9, অর্থাৎ ইলেকট্রনের ভর, যে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। তো তাহলে এই মানগুলোকে যদি তুমি বসাই দাও, তখন আর এর মানটাই, যে আর এর মানটা যেটা পাবা সেটা সেন্টিমিটার এককে পাবা। কোন এককে পাবা বলো, এই যে সেন্টিমিটার এককে, সামথিং সেন্টিমিটার, মানে সামথিং
যে 1 সেন্টিমিটার বা সামথিং যেটা পাও সেটাই 1 সেন্টিমিটার এককে পাবে, যে আর মানটা সেন্টিমিটার এককে তুমি পাবা। তাহলে যদি কোনো প্রশ্নে আমার বলে যে হাইড্রোজেনের ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে এই সূত্র যদি আমি বসাই তাহলে অবশ্যই আমাকে এই সূত্র মতে সিজিএস একক অঙ্ক মান বসাইতে হবে। যদি তুমি এই সূত্রে এমকেএস এককে মান বসাও তাহলে তোমার অঙ্ক হবে না, সোজা কথা, তোমার অঙ্ক হবে না। কেন হবে না? কারণ এখানে তুমি অঙ্ক করছো সিজিএস এককে, কিন্তু মান বসাচ্ছ এমকেএস এককে, হবে না। সো এই মানগুলো ফলো করে যে এককটা আসবে সেন্টিমিটার। যদি কখনো কোনো পরীক্ষায় তোমাকে বলা হয় যে যে এগুলো এমকেএস এককে বের করো, তাহলে তোমার কাজ হবে সিজিএস এককে বের করে দেন এটাকে কনভার্ট করে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাওয়া। তো মিটার সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলে কত হবে? যে 100 দ্বারা তুমি ভাগ করে দিবা, যত বের হয় তাকে 100 দ্বারা ভাগ করে দিবা। যদি 100 দ্বারা ভাগ করে দাও তাহলে সেটা মিটার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, দ্যাটস ইট। আর কিচ্ছু লাগবে না, শুধু কনসেপ্ট ক্লিয়ার দরকার, আর কিচ্ছু দরকার নেই, শুধু কনসেপ্ট ক্লিয়ার দরকার, আর কিচ্ছু দরকার নেই। এবার আসো আমরা এর পরে যাব। এবার তাহলে তোমাকে আমি প্রশ্ন করলাম কি, যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত? দিয়ে তোমাকে প্রশ্ন করলাম যে হাইড্রোজেন এর প্রথম কক্ষপথে, যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত তোমাকে আমি প্রশ্ন করলাম। তাহলে এক্ষেত্রে তোমার যে হিসাবটা হবে সেটা হচ্ছে যে যে জানা আছে আর ইজ ইকুয়াল টু, দেখো জানা আছে আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার, দেখো এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার ই স্কোয়ার এম জেড। তাহলে এখানে যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটাকে বোর ব্যাসার্ধ বলে, এটাকে বোর ব্যাসার্ধ কত বলে, যে বোর ব্যাসার্ধ কত। তাহলে এখান থেকে অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসছে, আমি দেখাবো তোমাদেরকে। তো প্রথমে তুমি একটু খেয়াল করো যে এই জায়গাতে যে n ইজ ইকুয়াল টু 1, জেড এর মানটাও 1, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, যেহেতু হাইড্রোজেন পরমাণু, তাহলে সেক্ষেত্রে যে জেড এর মানটা 1 হবে, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। এবার আসো যে ই এর মানটা হচ্ছে -4.8 ইন্টু 10 ইনভার্স 10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা একটু মাথায় রাখো। এরপরে তুমি মাথায় রাখবা এম এর মানটা, দেখো এম এর মানটা এম ইজ ইকুয়াল টু যে 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম, এই যে গ্রাম রাখবা। তারপরে দেখো এইচ এর মানটা, অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবকের মানটা 6.626 ইন্টু 10 ইনভার্স 27 আর্ক সেকেন্ড। অবশ্যই তোমাকে সিজিএস এককে বসাইতে হবে। এবার আসো যে পায়ের মান তো তুমি জানো যে পায়ের মান 3.1416, যদি ক্যালকুলেশন করো এই মানটা তাহলে তুমি দেখো 1 স্কোয়ার ইন্টু 6.626 ইন্টু 10 ইনভার্স 27, তারপর তুমি হোল স্কোয়ার দিলা, দেওয়ার পর দেখো 4 ইন্টু 3.1416, এটার উপর হোল স্কোয়ার দিলা, ইন্টু -4.8 ইন্টু 10 ইনভার্স 10, তুমি তার উপরও হোল স্কোয়ার দিলা। এখন যখন হোল স্কোয়ার দিবা পজিটিভ হয়ে যাবে, ইন্টু 9.11 ইন্টু 10 ইনভার্স 28 ইন্টু জেড এর মান 1 দিলা। এই মানগুলো যদি তুমি ক্যালকুলেশন করো, যেই মানটা আসবে সেটা হচ্ছে যে এরকম একটা মান আসবে। দেখো যদি তুমি ক্যালকুলেটরটা চিপো তাহলে এরকম একটা মান আসবে যে 5.29, এরকম একটা মান আসবে, ইন্টু 10 ইনভার্স 9 সেন্টিমিটার। তাহলে এই যে আর এর মানটা, এই মানটা আসে সেন্টিমিটার এককে আসছে। এখন এই মানটাকে আমরা এমন এক মানে কনভার্ট করব যাতে করে এই মানটা আমার কণ্ঠস্থ, ঠোঁটস্থ, ফ্যাটস্থ, অন্তস্থ হয়ে যায়, মানে এই মানটা আমার একদম মাথার মধ্যে সেট হয়ে যায়, এটা আমি মুখস্থ রাখবো। তাহলে সেটা দেখো কিভাবে আমি করতেছি, একটু ভালো করে খেয়াল করলে তুমি পারবা। তাহলে দেখো আমি এটাকে অ্যাংস্ট্রম এককে নিয়ে যাব। তাহলে অ্যাংস্ট্রম সমান আমরা সবাই জানি যে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে 10 ইনভার্স 8 সেন্টিমিটার অথবা 10 ইনভার্স 10 মিটার। আমরা এটা জানি যে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু যে 10 ইনভার্স 8 সেন্টিমিটার অথবা 10 ইনভার্স 10 মিটার, এটা আমরা জানি। তো এটা যদি আমরা জানি তাহলে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে এই মানটাকে আমি 0.529 লিখে 10 ইনভার্স 8 সেন্টিমিটার লিখতে পারি। কেন? কারণ এখানে যদি আমি 10 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে ইনভার্স 8 হয়ে যাচ্ছে, 10 যখন আলাদা হচ্ছে, তো তখন এই মানটা তখন কত 5 এক ঘর আগে আসবে আর 10 ইনভার্স 8 লিখা যাবে।
মানে 10 দিয়ে যদি ভাগ দিই, তার মানে 10 মানে কি, আমি এটাকে এইরকম বলছি tan ইনভার্স 8 ইন্টু tan ইনভার্স 1। তো tan ইনভার্স 1 দেখো, tan ইনভার্স 1 ইজ ইকুয়াল হচ্ছে 1/10। তো 5 পয়েন্টকে যদি দেখো যে 5.29কে যদি আমি 10 দ্বারা ভাগ করে দিই, তাহলে 0 পয়েন্ট কত আসে, 0.529 আসে। এই যে এখানে এই কারণে এই কথাটা এইভাবে লিখলাম, এই ব্যালেন্সিংটাকে এইভাবে করলাম। তো এখন আমি এই মানটাকে, এখানে যে মানটা আমি লিখলাম, এই মানটাকে আমি কি লিখতে পারি, আশা করি এটা বুঝছো। সো এই মানটাকে আমি কি লিখতে পারি, এই মানটাকে আমি লিখতে পারি 0.53 অ্যাংস্ট্রম। আমি লিখতে পারি যে 0. দেখো এই যে ইজ ইকুয়াল টু 0.53 অ্যাংস্ট্রম। এই যে 1 অ্যাংস্ট্রম সমান আমরা লিখলাম। এই মানটা সুতরাং যে বোর ব্যাসার্ধ কত R1 এর বলতে পারো, এই R1 এর এই মানটা কণ্ঠস্থ, ঠোঁটস্থ, পেটস্থ, মুখস্থ, অন্তস্থ করে ফেলতে হবে। এই R1 এর এই মানটা, অর্থাৎ হাইড্রোজেনের প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধটা, এটা কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ, পেটস্থ, অন্তস্থ করে ফেলবা। একদম মানে কোনো কিছু বাদ রাখা যাবে না, এমনভাবে পড়তে হবে যাতে তুমি সব পারো। যে এই পুরো মানটা কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ, পেটস্থ, অন্তস্থ করে ফেলবা, এটা মাথায় রাখতে হবে, একদম কোনো কথা নেই। আশা করি বুঝতে পেরেছো। এবার এই মানটা ব্যবহার করে, এই মানটা যে বোর ব্যাসার্ধ, তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে বোর ব্যাসার্ধ কত, তাহলে তুমি খুব সহজে যদি তোমাকে যদি বলে বোর ব্যাসার্ধ কত, যে বোর ব্যাসার্ধ কত, অ্যান্সার হবে যে বোর ব্যাসার্ধের মান হচ্ছে কত বলো তো, যে 0.53 অ্যাংস্ট্রম। আবার অ্যাংস্ট্রমকে তুমি চাইলে সেন্টিমিটার নিতে পারো, চাইলে তুমি কি করতে পারো, মিটার নিতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ, তোমার ইচ্ছা, তুমি যেভাবে নাও, দ্যাট ইজ আপ টু ইউ। এবার আমি যদি তোমাকে বলি যে কোনো পরমাণু যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো, যদি তোমাকে প্রশ্ন করি যে কোনো পরমাণু যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ যদি নির্ণয় করতে বলি, দেখো যে কোনো পরমাণুর যে কোনো পরমাণুর যে কোনো পরমাণুর পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, একটু ভালো করে খেয়াল করো, ব্যাসার্ধ নির্ণয়। তো তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করো, যে কোনো পরমাণুর এটা একটা শর্টকাট সূত্র দিয়ে করবা, যে Rn ইজ ইকুয়াল টু, দেখো Rn ইজ ইকুয়াল টু এই যে R1 ইন্টু n স্কোয়ার ডিভাইড বাই জেড। এখন এই R1 এর যে মানটা, এই মানটাই যে R1 এর মানটা হচ্ছে বোর ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম। এই মানটা দিয়ে তুমি যে কোনো ম্যাথ খুব সহজে করে ফেলতে পারবা। যেমন অ্যাডমিশন টেস্টের যে কোনো ম্যাথটা, এটা কিভাবে আসছে, তুমি যদি মানে এই মানটাকে যদি এখানের যে মানটা আছে এই মানটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলে এই যে মানগুলো এখানে তুমি দেখতে পাচ্ছ, এই যে মানগুলো দেখো, আমি n ছাড়া, এই n ছাড়া এটা 1 যদি বসাও, এই z এর মান যদি 1 হয়, এই মানটার একটা, এই মানটাই হচ্ছে মূলত এটার মানও 1, এটার মানও 1। তো দেওয়ার পর এই পুরো মানটা কত বলো তো, পুরো মানটার মান কত বলো তো, পুরো মানটার মান হচ্ছে যে এই তোমার 0.53 অ্যাংস্ট্রম, এই পুরো মানটা, কারণ n এর মানও 1, আবার দেখো এটার মানও 1, এই z এর মানও 1, তাহলে এই পুরো মানটা, তাহলে বাকি থাকে কি n আর z পরিবর্তন হতে পারে, ওই কারণে যদি পরিবর্তন হয় আমরা ভাগ করেও দেখা দিতে পারি চাইলে, যে এই সূত্রটা কোথা থেকে আসছে, এই সূত্রটা কোথা থেকে আসছে সেটা তোমরা কি জানতে চাও কিনা একটু আমাকে জানো, যদি চাও আমি সূত্রটা কোথা থেকে আসছে দেখাই দিলাম তোমাকে। যদি তোমার মনে হয় যে তুমি এটা জানতে চাও যে কিভাবে সূত্রটা এসেছে, তাহলে আমি তোমাকে করে দেবো এখনই। আচ্ছা, এখন দেখো আমি এখান থেকে অ্যাডমিশন টেস্টে আসা অনেকগুলো প্রশ্ন আছে, আমি একটা প্রশ্নগুলো আমার এখানে ইয়াতে স্লাইডে আছে, অনেক লম্বা তো স্লাইডগুলো অনেক পিছনে, এই যে একদম মানে অনেক পিছনে, তো আমি এত পেছনে যেতে চাচ্ছি না। আমি দেখি কোথায় আছে স্লাইডগুলো, আছে এখানে দেখি, আমি এত পেছনে না গিয়ে আমি তোমাকে সরাসরি লিখে দিই, লিখে করাই। স্লাইডে পড়াতে ভালো লাগে না, মানে যে জিনিসগুলো দরকার সেটা একদম মাথায় থাকবে স্টুডেন্টদের। আমরা যখন ক্লাসে পড়াই, ক্লাসের পড়াটা ক্লাসই শেষ করে দিতে হবে, সোজা কথা, এরকমই চেষ্টা করি আমরা, যাতে করে একটি স্টুডেন্ট যাতে যা পড়াবো তা যাতে বুঝতে পারে, এটাই চেষ্টা করি। সো আমরা কি করব, যে অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি তোমাকে একটু করতেছি, যেমন কোন কোন বোর্ডে ইউনিভার্সিটিতে আসছে আমি দেখাচ্ছি। যেমন এই যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একটা পরীক্ষাতে একটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটা হচ্ছে এরকম, যে যশোর, যে আমি প্রশ্নটা লিখতেছি, প্রশ্নটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত, তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত, যে কক্ষপথের ব্যাসার্ধ কত, এই প্রশ্নটা আসছে। তো তাহলে এই কোশ্চেনটা এটা হচ্ছে জাস্টে আসছে, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এটাতে কত সালে আসছে, এটা আসছে 16-17 সালে, যে 16-17 সালে আসছে, এরকম একটা প্রশ্ন আসছে। তাহলে এই কোশ্চেনটা যদি আমি এখানে সলভ করতে যাই, একটু দেখো, একটা মিনিট, তোমার একটা মিনিটও লাগবে না আশা করি, তুমি খুব সহজে পারবা। যেহেতু এখানে হাইড্রোজেন পরমাণু বলেছে, তো তাহলে তো এখানে তো বলাই রাখতেছে না যে তৃতীয় বোর কক্ষপথের মানে হচ্ছে 3 দিয়ে গুণ করে দিলে হচ্ছে 9, তার মানে কি খুব সোজাভাবে যদি চিন্তা করি যে Rn ইজ ইকুয়াল টু, দেখো এই Rn ইজ ইকুয়াল টু, তাহলে R1 এর মান, Z এর মান তো হচ্ছে 1, যেহেতু হাইড্রোজেন পরমাণু,
আর R1 এর মান 0.53, আর ইন্টু কত n স্কয়ার হচ্ছে 3 স্কয়ার, তাহলে এটা অ্যাংস্ট্রম এককে। তো তাহলে 3 তিরিকে 9, তো 9 যদি হয় তাহলে এখানে 9 ইন্টু সামথিং যদি হয়, তো তাহলে ক্যালকুলেশন করে তাহলে 4 পয়েন্ট সামথিং হবে। তো আমরা ক্যালকুলেশন করতে পারি এই যে 9 ইন্টু 0.53। আর তোমার যদি ওইটাও করতে ইচ্ছে না করে তাহলে তুমি আর একটু সহজভাবে করবা। কীভাবে করবা আমি বলি, কারণ তুমি 3টা বাদ দিয়ে দাও, তো 3টা বাদ দিয়ে দিলে 9 দিয়ে যদি 0.5কে গুণ করো তাহলে 4.5 হবে, তাহলে ডেফিনেটলি এটার মান হচ্ছে 4.5-এর চেয়ে বেশি হবে, যেহেতু 3 আছে। সো ওইটা অ্যাজাম্পশন করেও ক্যালকুলেটর ছাড়া করে ফেলতে পারো। তো সো এখানে আমরা এখানে তাহলে আমাদের মান আসতেছে কত, 4.77 অ্যাংস্ট্রম আমাদের মান আসতেছে। সো আমাদের অপশনে কী কী ছিল, অপশনে আমার ছিল হচ্ছে 3 ছিল, 4 ছিল, 2 ছিল। দেখো অপশনগুলোতে কী কী ছিল, যে 2 পয়েন্ট, যে ক নাম্বার অপশনে ছিল 2.786 ছিল, খ নাম্বার অপশনে ছিল যে 3.786 ছিল, তার এত অ্যাংস্ট্রম ছিল, নট আর্মস্ট্রং, দিস ইজ অ্যাংস্ট্রম। তাহলে দেখো এবার এই যে গ নাম্বার অপশনে ছিল 4.78 ছিল, হ্যাঁ 4.78 অ্যাংস্ট্রম ছিল, আর লাস্টে ছিল 2 পয়েন্ট, যে গ নাম্বারে ছিল যে 2 পয়েন্ট কত 125 অ্যাংস্ট্রম ছিল। তো তাহলে দেখো এই ক্যালকুলেটর ছাড়াও তুমি করে ফেলতে পারতেছো। দেখো কিভাবে, 3টাকে বাদ দাও, তো 3টাকে বাদ দিয়ে 9কে যখন তুমি অর্ধেক করবা তাহলে 4 পয়েন্ট সামথিং 4.5 হবে। তো সো 4.5-এর চেয়ে বেশি, তো সো দিস ইজ ইউর কারেক্ট আনসার। এই যে দিস ইজ ইউর কারেক্ট আনসার, দিস ইজ ইউর কারেক্ট আনসার। সো মাঝে মাঝে ট্রাই করবা যে যাতে ক্যালকুলেটর ছাড়াও যাতে করা যায়। আমি আবারও বলছি, ক্যালকুলেটর ছাড়াও যাতে করা যায় ওই ব্যাপারটা একটু ট্রাই করবা। সো সবসময় হবে না, কিন্তু ট্রাই করতে হবে, ইউ শুড ট্রাই ইউরসেলফ, এটা মাথায় রাখবা, ক্যালকুলেটর ছাড়া ট্রাই করতে হবে। আচ্ছা এরপরে আরেক বোর্ডে আসছে, আমি আরেকটা বোর্ড, এটা হয়েছে আশা করি হয়েছে। দেখো এরপরে দেখাচ্ছি আমি আরেকটা বোর্ডে কোনটা আসছে আমি একটু দেখাচ্ছি যে, আচ্ছা বোর মডেলের অনুযায়ী তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ। তাহলে বোর মডেল অনুসারে, দেখো বোর মডেল অনুসারে এই যে অনুসারে কি বলেছে, যে তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ, দেখো তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ, এই যে কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ। প্রথম বোর, এই যে প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ, প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ, প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ, এই যে কক্ষপথের ব্যাসার্ধের, এই যে ব্যাসার্ধের কত গুণ, যে কত গুণ, তোমাকে এটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা তোমাকে করেছে, ফাইন। সো এখানে তুমি একটু জিনিস খেয়াল করো যে কত গুণ তোমাকে, তাহলে খুবই সোজা যে এখানে আর এন ইজ ইকুয়াল টু, আমরা জেড তো 1 আমরা জানি যে n1 স্কয়ার, n1 সরি r1 ইন্টু যে r1 ইন্টু n স্কয়ার। তো তাহলে n এর মান যত হবে তত গুণ হবে, তাই তত স্কয়ার, যে n এর মান কত, এই যে n এর মান হচ্ছে 3, তো 3 দিয়ে যদি তুমি স্কয়ার করো তার মানে 9 গুণ, তো তার মানে এখানে বুঝাইতে যাচ্ছে 9 গুণ, এই 3 এর উপর স্কয়ার করলে 9 গুণ, তাহলে আনসার হচ্ছে এই যে আনসার হচ্ছে 9 গুণ, এই যে 9 গুণ। কেন, কারণ এই যে r1 এর মানটা কনস্ট্যান্ট, তো n এর মান যত হবে, আর z এর মান তো 1, হাইড্রোজেন পরমাণু যেহেতু বলেছে, তো তাহলে অনুপাত দিয়েও করতে পারো, আবার বেসিক সেন্স ইউজ করেও করতে পারো। সো বেসিক সেন্স ইউজ করলে খুবই সোজা। কেন, কারণ বোর দুইটাই তো সেম, z এর মানও সেম আর r1 এর মানটা কনস্ট্যান্ট, তো এটা মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, প্রথম n এর মান 1, তো তৃতীয় কক্ষপথ যখন হবে তাহলে n স্কয়ার, তার মানে 3 গুণ, 3 তিরিকে 9 গুণ, তার মানে এই পুরো মানটা, এই যে এই n এর মান যত হবে তার উপর স্কয়ার হলে যত গুণ হয় তত গুণ, তো আনসার হবে 9 গুণ। সো বেসিক সেন্স ইউজ করেও তোমাকে মাঝে মাঝে ম্যাথ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন, কারণ তোমাকে তো অবশ্যই অন্য 8-10 জনের চেয়ে দ্রুততার সহিত ম্যাথ করতে হবে। আমি আবারও বলছি, তোমাকে অবশ্যই অন্য 8-10 জনের চেয়ে দ্রুততার সহিত ম্যাথ করতে হবে, এটা মাথায় রাখবা। অন্য 8-10 জনের চেয়ে দ্রুততার সহিত ম্যাথ করতে হবে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। এবার আসো আর কোন কোন ইয়েতে আসছে আমি একটু দেখি যে দেখি আর কোথাও আসছে কিনা। হ্যাঁ আরেকটা বোর্ড, আরেকটাতে আসছে, আরেকটা হচ্ছে আমি একটু লিখে রাখছিলাম কিনা দেখি, দাঁড়ো কোথায় লিখছিলাম রে, এই যে এখানে। আচ্ছা আরেকটা প্রশ্ন আসছে, এটা কোথায়, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 2023 সালে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি, দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে, এই যে রাজশাহী ইউনিভার্সিটি 2023 সালে আসছে আরেকটা প্রশ্ন। প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে যে হাইড্রোজেন সদৃশ, দেখো হাইড্রোজেন সদৃশ, যে হাইড্রোজেন সদৃশ বেরিয়ামের, এই যে বেরিয়াম এর হাইড্রোজেন সদৃশ বেরিয়ামের দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত, দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত, যে কক্ষপথের ব্যাসার্ধ কত, তোমাকে এই প্রশ্নটা আসছে। তাহলে তুমি দেখো
যে এই জায়গাতে আমাকে যেই কথাটা মাথায় রাখতে হবে যে হাইড্রোজেন সদৃশ বেরিয়ামের দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত চাইছে। তো তাহলে এখানে দেখো তুমি, আমরা খুব সহজে জানি যে এটার ইয়াটা কত, পারমাণবিক সংখ্যা কত বলো, 4। তো তাহলে দ্বিতীয় কোর ব্যাকআপ তোমাকে বলছে এটার মতো যে দ্বিতীয়, তাহলে খুব সোজাভাবে এক লাইন অঙ্কটা করে ফেলো যে আর এন ইজ ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে R1 ইন্টু এন স্কোয়ার ডিভাইড বাই জেড। তাহলে এটার মানটা হচ্ছে R1 এর মানটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, এই যে 53 অ্যাংস্ট্রম, ইন্টু এটার মান হচ্ছে কত বলো তো, এটার মান হচ্ছে তোমার এন স্কোয়ার মান হচ্ছে দ্বিতীয়, তার মানে 2 দুগুণা 4, আর জেড এর মানটা হচ্ছে 4। তো কাটাকাটি করো, তো কাটাকাটি করলে তাহলে এখানে কত, এখানে 4 হয়, এখানে 4, তো 4 4 তো কাটাকাটি চলেই যায়, তো 4 4 কাটাকাটি চলে গেলে 0.53 অ্যাংস্ট্রম, এই যে 53 অ্যাংস্ট্রম। সো আনসার হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানো, দ্রুত জানো, মাথায় ঢুকছে কিনা একটু কনসেপ্টটা আমাকে জানো, দ্রুত জানো। সো এটা কোথায় আসছে বলছিলাম, রাজশাহী ইউনিভার্সিটি 2023 সালে আসছে, 23-24 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যে আর ইউ রাজশাহী ইউনিভার্সিটিতে 2023-24 সালে আসছে। আমি আরও দেখাচ্ছি, আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে। আমরা যখন কোনো একটা টপিক করব তখন সাথে সাথে এটার সাথে রিলেটেড যতগুলো টাইপসের প্রশ্নগুলো আসে সবগুলোই আমরা করতে হবে। কেন? কারণ আমাকে তো বুঝতে হবে জিনিসগুলো, একটু মাথায় রাখবা, করতে হবে, অবশ্যই করতে হবে। দেখি করো, দেখি কমেন্ট কে কে করতেছো বা কী অবস্থা একটু আমাকে জানো, দ্রুত জানো। তাহলে এখানে আমরা তোমাকে পারমাণবিক সংখ্যাটা অবশ্যই মনে রাখতে হবে। যেমন লিথিয়ামের হচ্ছে কত বলতো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, তারপর হচ্ছে মাঝে মাঝে বোরনও আসে, বোরনের পারমাণবিক সংখ্যা 5। এগুলো খুব কমন, এগুলো খুবই কমন। তাহলে লিথিয়াম, বেরিলিয়াম এবং হচ্ছে বোরন, এগুলো তুমি জেনে নিতে, আর হিলিয়াম তো তুমি জানোই, সেগুলো রাখবো। এবার আমরা আরেকটা বোর্ড দেখবো, আরেকটা ইউনিভার্সিটিতে কোশ্চেন দেখবো। তাহলে এটা আনসার কত, 0.53 অ্যাংস্ট্রম, কাটাকাটি চলে গেলে এটাই হয়। এবার দেখি আর কোন ইয়াতে আসছে, ফাইন, আরেকটা কোশ্চেন আসছে আরেকটা ইউনিভার্সিটিতে, সেটাও আমি একটু দেখা দিচ্ছি। সেটা হচ্ছে যে কোশ্চেনটা হচ্ছে এরকম, দেখো খেয়াল করো, কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটি ইলেকট্রন প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে আবর্তিত হলে, আচ্ছা ব্যাগ, এটা ব্যাগ রিলেটেড প্রশ্ন আসছে না, এটা ব্যাগ রিলেটেড প্রশ্ন আসছে, দরকার এটা ব্যাগ রিলেটেড প্রশ্ন আসছে, এটা এটা দরকার নেই, ব্যাগ রিলেটেড প্রশ্ন দরকার, ব্যাগটা তো এখনো করিনি। আচ্ছা এবার যদি তোমাকে আমি প্রশ্ন করি, যে দেখি একটা প্রশ্ন আমি দিচ্ছি, দেখো এটা যেন কোথায় যেন সোডিয়ামেরটা আসছে, সোডিয়ামেরটা আসছে কোথায় যেন, আমি বলি সোডিয়ামেরটা আসছে, এটাও সিকে রুয়েটে 22-23 আসছে। তো আমি একটু চালাকি করতেছি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো সোডিয়াম এর সর্বশেষ ইলেকট্রনে, দেখো সর্বশেষ ইলেকট্রন এ, ইলেকট্রন এর দূরত্ব, এর দূরত্ব, যে দূরত্ব কেন্দ্র থেকে কত, এই যে কেন্দ্র থেকে, যে কেন্দ্র থেকে কত, এটা আমার বানানো কোশ্চেন, আমি নিজে বানাই দিলাম, এটা এর কোথাও আসে নাই। বাট ওই ইয়াতে এই সিকে রুইটে আসছে, এটা ধরো সিকে রুইটে যেটা আসছে সেটা হচ্ছে তোমার, দেখি স্যার, সিকে রুইটে আসছে, এটা ব্যাগ দিয়ে আসছে, গতিবেগ দিয়ে আসছে, গতিবেগ দিয়ে আসছে। সো আমি আরেকটা কোশ্চেন বানালাম যে এরকম কোশ্চেন হতে পারে। তো এক্ষেত্রে তুমি কি করবা, এক্ষেত্রে তুমি যে কাজটা করবা খুবই সোজা, শর্টকাট সূত্র, যে আর এন ইজ ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে এই যে R1 ইন্টু, তারপরে এখানে এন স্কোয়ার ডিভাইড বাই জেড, জাস্ট মানটা বসাই দাও। তো এখন এই সোডিয়ামের সর্বশেষ কক্ষপথটা ইলেকট্রনটা কত, যে 1s2 2s2 2p6 3s1। তো তাহলে এন এর মান কত, এন এর মান 3। দিস ইজ ইউর পয়েন্ট, দ্যাট ইজ ইউর পয়েন্ট, এটাই যে এখানে তুমি সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা করলা, সর্বশেষ ইলেকট্রনটা তৃতীয় কক্ষপথে আছে। তো তাহলে এন এর মানটা 3 বসায় দাও, আর পারমাণবিক সংখ্যা 11, আর এখানে আর এর মানটা 0.53 অ্যাংস্ট্রম এককে রাখবা, ইন্টু এন এর মানটা 3 স্কোয়ার, এটা অ্যাংস্ট্রম এককে থাকবে। সো আনসার ক্যালকুলেশন করে আমাকে একটু জানো, দ্রুত জানো, দেখি কি অবস্থা একটু আমাকে জানো। 0.53 ইন্টু 9 ডিভাইড বাই 11, তাহলে 4.33 ইন্টু, যে 4. দেখো 4.336 ইন্টু 10 ইনভার্স 1 অ্যাংস্ট্রম, এই 10 ইনভার্স 1 অ্যাংস্ট্রম। তো এটাকে সেন্টিমিটার এককে নিয়ে যাও, তো সেন্টিমিটার এককে যদি নিয়ে যাও 4.33 ইন্টু 10 ইনভার্স 1 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 8 সেন্টিমিটার। তো তাহলে অ্যাংস্ট্রম সমান তুমি পাশে দিয়ে লিখে দাও যে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার। তো তাহলে এইবার তুমি খুবই খেয়াল করো, সহজভাবে খেয়াল করো। তো তাহলে এটার মান কত হবে, যে 4.33 ইন্টু 10 ইনভার্স 9 সেন্টিমিটার। এবার তুমি মিটার এককে নিয়ে যাও, তাহলে 4.33 ইন্টু 10 ইনভার্স 11 মিটার। সো তোমার ইচ্ছা, তুমি যেভাবে করো, সো কনসেপ্টটা বুঝতে হবে, এটা হচ্ছে কথা।
মানে কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি কনসেপ্টটা না বুঝো তাহলে দেখবা যে সহজ জিনিসও তুমি পারবা না। এই কারণে বললাম যে একটা মান যদি তুমি পারো তাহলে পুরো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়টা শিখেছি। এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রটা কোথা থেকে আসছে সেটা একটু দেখাই দিই তোমাদেরকে। এটা একটু দেখাই দিই যে সূত্রটা কোথা থেকে আসলো বা কোথা থেকে আহত। আমি একটু দেখাই দিই সূত্রটা কোথা থেকে আসলো বা কীভাবে আসলো। একটু চেষ্টা করবো যে তোমাদেরকে বেসিক জিনিসগুলো যদি তোমার, আমি আবারও বলছি তোমার কিন্তু এখানে এতগুলো জিনিস মনে রাখতে হবে না। এতক্ষণ ধরে তোমাকে আমি যা পড়ালাম তার ভিতরে সারমর্ম হচ্ছে দুইটা। সারমর্ম একটা, সারমর্ম কি দেখো, সারমর্মটা কি যে সারমর্ম জাস্ট এটি যে আর এর মানটা হচ্ছে যে এন স্কোয়ার এইচ স্কোয়ার 4π² E² mz। অবশ্যই সিজিএস এককে বসাইতে হবে, তখন এই আর এর মানটা, যে আর এর মানটা সেন্টিমিটার এককে আসবে। এই হচ্ছে তোমার সারমর্ম একটা। দ্বিতীয় নম্বর সারমর্ম হচ্ছে এই আর এন ইজ ইকুয়াল টু এই R1 ইন্টু যে R1 ইন্টু n² ডিভাইড বাই জেড। তাহলে এই R1 এর মানটা 0.53 অ্যাংস্ট্রম। এই যে ব্যাপারটা আমি বললাম, এই দুইটা এতক্ষণ ধরে যা পড়ছো কিচ্ছু মনে রাখা লাগবে না, শুধু এই সূত্রগুলাই মনে রাখতে হবে, আর কিচ্ছু লাগবে না। আর তুমি যদি বলো যে না স্যার আমি এমকে সাইকে করবো, তাহলে তুমি এমকে সাইকে 1/4πε0 দিয়ে করো, ওটা দিয়ে তুমি মানটা পারবা, ওটা দিয়েও করতে পারো। তখন তোমাকে সিজিএস একক বসালে হবে না। তাহলে এখানের এই মানগুলো প্রত্যেকটা মানই হচ্ছে সিজিএস একক, এমকেএস এককে বসালে হবে না। এটা হচ্ছে সারমর্ম। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা ব্যাগ নিয়ে সূত্রটা, আচ্ছা সূত্রটা কোথা থেকে আসলে এটা দেখাবো বলছিলাম, হচ্ছে একটু দেখাই দিই। দেখো আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে এই যে R1, এই যে R1 এর মানটা তুমি কি পেয়েছো 0.53 অ্যাংস্ট্রম, এই যে 53 অ্যাংস্ট্রম পেয়েছো আর এর মানটা। তো তাহলে এখন এই আর মনে করো Rn, তো Rn মানে হচ্ছে n², এই যে n² h² 4π² E² mz। তো এখন এই পুরো মানটা কোথা থেকে আসছে দেখো তো, এই n² এর মান 1, এই n এর মানটা 1, এই যে 1 আসছে, এই যে 1 ইন্টু h², তুমি একটু দেখো তাহলে এখানে 4π² E² mz, z এর মান 1। তো তাহলে এইটার মানটাকে এইভাবে লেখা যায় না যে h² আর 4π² E² mz লেখা যায় কিনা দেখো তো। তাহলে এই পুরো মানটা, এই যে আর এর মানটা, পুরো মানটা এটা, এই 1, এই জেড তো এখানে হাইড্রোজেনের জন্য 1, তাহলে এখানে তো জেড হবে না, তো তাহলে আমি এখানে লিখবো জেড হবে না, ফাইন। তাহলে এই পুরো মানটা এটা, এই R1 এর মানটা এটা লিখে যায়। তো এখন এটাকে যদি তুমি 1 নং সমীকরণ দাও, এটাকে যদি তুমি 1 নং সমীকরণ দাও, এটাকে যদি 2 নং সমীকরণ দাও, না সরি এটাকে 1 নং দিবা, উপরটাকে 1 নং দাও, যে উপরটাকে 1 নং সমীকরণ দাও, আর নিচেটাকে 2 নং সমীকরণ দাও, 2 নং সমীকরণ দাও। তাহলে তুমি এবার 1 দ্বারা 2কে ভাগ করো, দেখো, অথবা 2 দ্বারা 1কে ভাগ করতে পারো। দেখো এই Rnটা উপরে রাখো, R1টা নিচে রাখো, ইজ ইকুয়াল টু, তাহলে Rn এর সূত্রটা কি বলতো, যে n² h² 4π² E² mz। আর এখানে এটা সূত্র কত পাইছো, যে h² পাইছো, 4π² পাইছো, E² পাইছো, m পাইছো। তো তাহলে এবার দেখো পুরোটা কাটাকাটি করো, দেখো এই মানটা পুরোটা, এই যে পুরো মানটা, এই যে পুরো মানটা একই কাটাকাটি হইলে তখন তোমার সমান কি আসে, শুধু উপরে n² আর নিচে হবে z। তো সুতরাং তুমি দেখো যে Rn ইজ ইকুয়াল টু, যে এই Rn ইজ ইকুয়াল টু, তাহলে এখানে এই R1টা উপরে চলে যাবে, R1 ইন্টু n² আর এখানে হচ্ছে z। এই যে সূত্রটা কোথা থেকে আসছে আশা করি বুঝতে পেরেছো। মানে তুমি যদি কনসেপ্টটা বুঝো যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এই ব্যাপারটা যদি কনসেপ্টটা বুঝো তাহলে কাটাকাটি করলে এই মানটা চলে আসবে। সো তোমার অ্যাকচুয়ালি কীভাবে আসছে এটা জানার দরকার নেই, তোমার জানা দরকার হচ্ছে সূত্রটা জানা দরকার, আর প্রয়োগ করা দরকার। আর মনে রাখবা সূত্র কখনো একদিনে মুখস্থ হয়ে যাবে না। দেখো তুমি জোর করে কোনো কিছু করতে চাইও না, জোর করে ভালোবাসা হয় না। প্রথম দিন কাউকে পছন্দ হয়েছে, ভালোবাসছো, আই লাভ ইউ বলছো, জুতার বাড়ি খাওয়া কেন বলো, কেন বলো? খুবই সোজা কথা, যে অপরিচিত কোনো কিছুকে সহজে রপ্ত করতে চাইও না। এটাকে সময় দাও, এটার পিছনে সময় দাও, টাইম দাও, তারপর দেখবে এক সময় এটা তোমার হয়ে যাবে, মানে তোমার মাথায় থেকে যাবে। সো এখানে তুমি মাথায় রাখবা যে যে কোনো ম্যাথ যখন করবা বেশি বেশি করে সূত্রগুলো লিখে প্র্যাকটিস করবা, ম্যাথ করার সাথে সাথে অটোমেটিক্যালি সূত্রগুলো তোমার মাথায় থাকবে। দেখো আমাদের হিউম্যান ব্রেনটা মানে কিছু জিনিস ঢুকে কিছু জিনিস বের হয়, সবসময় হিউম্যান ব্রেন সমানভাবে কাজ করে না। এই কারণে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে সময় দিতে হয়, ব্রেনে অ্যাবজর্ব করার জন্য টাইম দিতে হয়। বেশি বেশি সময় দিলে অটোমেটিক্যালি মাসেল ব্রেনে চলে যাবে, তার মানে সাবকনশিয়াস মাইন্ডে চলে যাবে। যখনই তোমার সাবকনশিয়াস মাইন্ডে চলে যাবে তখন দেখবে যে তোমার জন্য বিষয়গুলো সহজ, একদম সহজ, অটোমেটিক্যালি পারবা। সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। এই কনসেপ্টগুলো যদি মাথায় না রাখো বা এই ব্যাপারগুলো যদি মাথায় না রাখো তাহলে দেখবা যে তুমি আসলে ভোগান্তির শিকার হবা, রাইট? তো
তো তাহলে আমরা শেষ করলাম, টপিক শেষ করলাম কি, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ শেষ করলাম। এবার আমরা যেটা শেষ করব দ্বিতীয় নাম্বার, যে ব্যাগ নির্ণয়, যে ইলেকট্রনের ব্যাগ নির্ণয়। এবার দ্বিতীয় টপিক ইলেকট্রনের ব্যাগ নির্ণয়। দেখো ইলেকট্রনের ব্যাগ নির্ণয়, যে ব্যাগ নির্ণয়, ব্যাগ নির্ণয়, ইলেকট্রনের ব্যাগ নির্ণয়, একটু ভালো করে খেয়াল করো, ইলেকট্রনের ব্যাগ নির্ণয়। তাহলে খুব সোজাভাবে চিন্তা করো, সহজ করে চিন্তা করবা, সেটা হচ্ছে ব্যাগ নির্ণয় যদি করতে যাই, তাহলে আমরা সবাই জানি যে এমবিআর সমান কি বলতো, এই বোরের পরমাণু দ্বিতীয় সূত্র, এমবিআর ইজ ইকুয়াল টু NH/2 পাই, এই যে NH/2 পাই। তাহলে এবার দেখো এখান থেকেও তো ব্যাগ বের করা যায়, এখানেও ব্যাগ বের, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত বলতো, যে ভি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে NH হবে, এখানে 2πmr হবে, 2πmr। এখন তুমি একটু চিন্তা করো যে এই জায়গাতে আমাকে ব্যাগ বের করতে গেলে এখানে আমাকে আর মান লাগতেছে, যেটা আমি ওই দিন মনে হয় সোডিয়ামের 11তম কক্ষপথ ইলেকট্রনের ব্যাগ নির্ণয় করছিলাম, গত ক্লাস না কোন ক্লাসে, সেখানে তোমাদেরকে বলেছিলাম যে এই ব্যাগ নির্ণয়ের ব্যাপারটা যে আর এর মান দেওয়া না থাকলেও করা যাবে। এখন সেটা করে দেখাবো, যে সোডিয়ামের 11তম ইলেকট্রনের ব্যাগ কত, এরকম একটা প্রশ্ন ছিল তোমাদের লাস্ট ক্লাসে করে দেওয়ার সময়, তখন মনে আমাদের কিছু ডিস্টার্ব হয়েছিল, তা বাট আমি করে দিয়েছিলাম। তো বাট আমার এখানে মাথার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই আর এর মানটা আমি কত জানি, এখন দেখো যে আর এর মানটা আমরা সবার জানা আছে। আমি আবারও বলছি, আর এর মানটা যখন বসাবা তার মানে সিজিএস একক হয়ে যাবে, তাহলে এই সূত্রে অবশ্যই তোমাকে সিজিএস একক ব্যবহার করতে হবে। কোন একক ব্যবহার করতে হবে? সিজিএস একক ব্যবহার করতে হবে। তাহলে তুমি দেখো খুব সহজভাবে চিন্তা করো যে এই জায়গাতে আমার NH দেওয়া আছে আর এখানে 2πmr, তাহলে NHটা আমি লিখলাম আর এখানে হচ্ছে 2πm। তো এটা সূত্র হচ্ছে এই মাত্র যেটা পড়েছো, যে NH²H² 4π² E² mz, এটা আমরা পড়লাম। তো এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে কি হয় তুমি দেখো, কাটাকাটি করলে খুবই সোজা, আমি আশা করি পারবা। দেখো এই NHটাকে ঠিক রাখো, যে NH ইন্টু এখানে 1/, দেখো এদিকে দেখো যে একটু ভালো করে খেয়াল করো, যে NH²H², তারপর হচ্ছে ইন্টু 2πm আর এখানে হচ্ছে, আচ্ছা এখানে একটু কাটাকাটি করি আমরা, ধরো এটা করার আগে একটু কাটাকাটি করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু কাটাকাটি করতেছি, দেখো এই জায়গাতে 2π, এই জায়গাতে 2π আছে আর এখানে হচ্ছে 4π² আছে, তাহলে কাটাকাটি যদি করি আমি, তাহলে এই জায়গাতে আমার কি পাচ্ছি, এটা হচ্ছে আমার 2π পাবো, একটা পাই চলে যাবে, চলে গেল, চলে গেলে তাহলে E² আর এখানে Z পাচ্ছি আর এখানে পাচ্ছি N²H²। তো তাহলে এই পুরো মানটা পাইছি এটা। তো এটা যদি উল্টে দাও, এই পুরো মানটা যদি উল্টে, আচ্ছা এখান থেকে আবার এটা কাটাকাটি, বাট আমি দেখাচ্ছি এটা কীভাবে করবা, সমান চিহ্ন দাও, তাহলে এখানে এটা যখন এই NH লিখলা ইন্টু উল্টে যাবে, তো উল্টে গেলে যে 2πE² Z/NH²H², এটা NH² হবে, N²H², তাহলে N²H²। তো তাহলে কাটাকাটি যদি করো তাহলে শুধুমাত্র এই জায়গাতে এটার মান আসবে, সুতরাং B ইজ ইকুয়াল, দেখো সুতরাং B ইজ ইকুয়াল টু যে 2πE² EZ এই NH আর এখানে NH² কাটাকাটি যখন যায় তখন NH। সো এটাই হচ্ছে তোমার শত্রু, মানে সূত্র, তার মানে ব্যাগের সূত্র হচ্ছে এটা, ব্যাগের সূত্র হচ্ছে এটা। আশা করি ব্যাগের সূত্রটা মুখস্থ রাখবে এই মানটা, এবং অবশ্যই এটা সিজিএস এককে ব্যবহার করতে হবে, এমকেএস এককে ব্যবহার করলে হবে না। আমি আবারও বলছি, অবশ্যই তুমি সিজিএস এককে ব্যবহার করবে এই সূত্রটা যখন ব্যবহার করবা। সো এটা একটু মাথায় রাখতে হবে, না হলে হবে না। আমি আবারও বলছি, এটা মাথায় রাখতে হবে, না হলে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। এবার আসো তুমি এইটার যদি আমি করি, শর্টকাট সূত্র বের করতে যাই, শর্টকাট সূত্র বের করতে পারবো, কিন্তু এখন দেখো যে তোমাকে আমি বের করে দিচ্ছি যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ইলেকট্রনের ব্যাগ কত। তোমাকে আমি প্রশ্ন করলাম যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে, যে হাইড্রোজেন এর প্রথম কক্ষপথে, যে প্রথম কক্ষপথের, যে কক্ষপথের ইলেকট্রন এর ব্যাগ কত, এই যে ব্যাগ কত প্রশ্ন করলাম। তাহলে তুমি খেয়াল করো, তাহলে V ইজ ইকুয়াল টু 2πE² Z/NH, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে 2π² EZ, 2π² EZ, 2π² EZ হবে, 2π² EZ/NH। তো তাহলে এটা যদি মানটা বসাও, তাহলে অবশ্যই মানটা মাথায় রাখতে হবে। এই মানটা কার মান, এই যে দেখো যে ই এর মানটা, যে ইলেকট্রনের চার্জের মানটা -4.8 × 10⁻10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর এন এর মানটা তাহলে প্রথম কক্ষপথ 1, আর জেড এর মানটা 1, আর এইচ এর মানটা 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড, এই যে আর্ক সেকেন্ড। সো কনসেপ্ট হচ্ছে এখানে তোমার মাথার ভিতরে যেটা থাকবে সবগুলো সিজিএস এককে বসাইতে হবে। তাহলে বি এর মানটা কি এককে বসবে? বি এর মানটা ডেফিনেটলি সেন্টিমিটার পার সেকেন্ড এককে আসবে। দিস ইজ ইউর পয়েন্ট, মাথা রাখবা।
ভি এর মানটা অবশ্যই সেন্টিমিটার পার সেকেন্ড এককে আসবে। সো এটাই আমরা দেখবো, হোয়াট সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা মানটা বসিয়ে দিই, মানটা যদি বসাই দিই তখন দেখো যে 2 ইন্টু 3.1416 ইন্টু -4.8 ইন্টু 10 ইনভার্স 10, আর ইন্টু জেড এর মানটা 1 বসাও, আর এন এর মানটা 1 বসাও, আর এটার মানটা 6.626 ইন্টু 10 ইনভার্স 10, সরি 10 ইনভার্স, হ্যাঁ 10 না 10 ইনভার্স 27 ইয়েস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, না না এই আর্ক সেকেন্ড হবে, আর্ক সেকেন্ড কাটাকাটি যদি যাও তখন এককটা আসবে সেন্টিমিটার পার সেকেন্ড একক আসবে। তো তাহলে একটু ক্যালকুলেশনটা করো দেখি আমার কি অবস্থা, একটু দেখি তোমাদের সবার। এই ক্যালকুলেশনটা করো একটু দ্রুত, দেখি ক্যালকুলেশনটা করো, দেখি ক্যালকুলেটর কই, হোয়ার ইজ মাই ক্যালকুলেটর, ওকে সো আই গট ইট। ওকে ফাইন, তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কত আসে আমি একটু চেক করি। ইন্টু 3 এটার উপর স্কোয়ার আছে না, স্কোয়ার আছে তো, হ্যাঁ স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, ফাইন। তাহলে এটার উপর স্কোয়ার যদি থাকে তাহলে পায়ের উপরে স্কোয়ার হবে না, ইয়ের উপরে না স্কোয়ার হয়, আমি তো সেটাই চিন্তা করতেছি, সূত্র তো ভুল কেন হবে, ইয়ের উপরে না স্কোয়ার হবে, তাহলে আমাদের এখানে কোথাও ভুল হয়েছে দেখে চেক করি দাঁড়া, লেট মি ফিনিশ। এখানে তো আমাদেরই ভুল হয়েছে না, ইয়ের উপরে স্কোয়ার, আল্লাহ কিছু বলতেছে না, যে ইয়ের উপরে স্কোয়ার হবে, ইয়ের উপরে স্কোয়ার, ইয়ের উপরে স্কোয়ার হবে, ঠিক আছে ইয়ের উপরে স্কোয়ার, একটু মাথায় রাখিও, পায়ের উপর না, ইয়ের উপরে স্কোয়ার হবে, ইয়ের উপরে স্কোয়ার হবে, কারণ এখানে তো মাইনাস মান ব্রেক তো কখনো মাইনাস হতে পারবে না, সো ইয়ের উপরে স্কোয়ার হবে, একটু মাথায় রাখো। ওকে ফাইন, ইয়ের উপরে স্কোয়ার যদি হয় তাহলে 3.1416 ইন্টু ইন্টু তারপর হচ্ছে -4.8 এক্সপোনেনশিয়াল ইনভার্স 10 টু দি পাওয়ার, এখানে এখানে টু দি পাওয়ার স্কোয়ার, হ্যাঁ 2, তারপর হচ্ছে এখানে ইজ ইকুয়াল টু ভাগ 6.626 এক্সপোনেনশিয়াল ইনভার্স 27, তাহলে কাটাকাটি যদি করি তাহলে 2.18 ইন্টু, দেখো 2.18 ইন্টু 10⁸8 সেন্টিমিটার পার সেকেন্ড। সুতরাং এই যে B1 অর্থাৎ হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ইলেকট্রনের ব্যাগ, এটা হচ্ছে B1। এখান থেকে একটা প্রশ্ন আসছে যেটা আমি তোমাকে এখন দেখাবো, দেখো এইখান থেকে একটা প্রশ্ন আসছে তোমাকে এখানে দেখো, তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ইলেকট্রনের ব্যাগের মান হচ্ছে কত বলো তো, যে 2.18 ইন্টু 10⁸8 সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড একটু মাথায় রাখবা, সেন্টিমিটার পার সেকেন্ড মাথায় রাখবা। আচ্ছা এবার একটু দেখবো আমরা যে শর্টকাট যে রুলসটা আমরা সেটা একটু দেখবো, দেখো খুব সোজাভাবে আমি রুলসটা দেখাচ্ছি। দেখো এবার দেখো শর্টকাট যে রুলসটা সেটা একটু দেখো, শর্টকাট রুলসটা কি, যে কোনো পরমাণু যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ, দেখো যে কোনো পরমাণুর যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ, ব্যাসার্ধ না কক্ষপথের ইলেকট্রনের ব্যাগ নির্ণয়, ব্যাগ নির্ণয়। তাহলে কিছুক্ষণ আগে আমি তোমাকে দেখালাম যে বিএন ইজ ইকুয়াল, দেখো বিএন ইজ ইকুয়াল টু B1 ইন্টু জেড বাই, এখানে কত হচ্ছে জেড বাই এন হচ্ছে। তো তার মানে এখান থেকে একটা আইডিয়া নাও, একটা আইডিয়া নাও, মানে এখান থেকে একটা আইডিয়া নাও, জাস্ট একটা আইডিয়া নাও। আইডিয়াটা হচ্ছে এইমাত্র যে অ্যাডমিশন টেস্টের জন্য, যে অ্যাডমিশন টেস্টের জন্য একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। দেখো যদি কোন একটা পরমাণুর দূরত্ব বাড়ে, অর্থাৎ এন এর মান বাড়ে, এন এর মান মানে দূরত্ব বাড়া, দূরত্ব বাড়লে ব্যাগটা কিন্তু তত গুণ কমে যায়। তো তার মানে তোমার মনে করো কোন একটা পরমাণুর ইলেকট্রনের ব্যাগ হচ্ছে B1 এর মান যত হবে, যদি এন এর মান যদি 2 হয় তখন ওই ব্যাগটা প্রাথমিক ব্যাগটা এটা দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। তো তার মানে এখান থেকে একটা আইডিয়া, যেটা নিয়ে আমি ওই কোশ্চেন একটা তোমাদেরকে বললাম যে কোন ইউনিভার্সিটিতে আসতে বললাম, যে কই হোয়ার ইজ পেন দ্বারা আমি দেখাচ্ছি, এখানে অনেকগুলো জায়গা থেকে তথ্যগুলো কালেক্ট করে তারপর পড়াচ্ছি। তো দেখো আমি তোমাকে দেখাচ্ছি যে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আমি দেখাচ্ছিলাম, হ্যাঁ ফাইন পাইছি, এখানে পাইছি এই যে পাইছি, কোথায় লিখলাম, কোথায় খাতায়, ধরো আমি লিখছি এটা, হ্যাঁ দেখি দাঁড়ো, এই যে পাইছি, কই, এই যে পাইছি, যে একটি ইলেকট্রন থেকে, দেখো এই একটি এখান থেকে এক হিসাব করো, তাহলে এখান থেকে তুমি একটা লাইন লিখতে পারো, সেটা হচ্ছে দেখো এই একটি
এখানে লেখো একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে, একটি ইলেকট্রন, যে একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে, দেখো প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে গেলে, দ্বিতীয় কক্ষপথে আবর্তিত হলে, দ্বিতীয় কক্ষপথে আবর্তিত হলে, যে কক্ষপথে আবর্তিত হলে, আবর্তিত হলে একটু ভালো করে খেয়াল করো, আবর্তিত হলে তাহলে এর ব্যাগ কত, এর ব্যাগ কত গুণ, এই যে কত হবে, এর ব্যাগ কত হবে, এই যে কত হবে, তাহলে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। তো তাহলে এখন এই কোশ্চেনটা আমরা বুঝলাম, আমি কেন কোশ্চেনটা দিলাম তুমি একটু ভালো করে খেয়াল করো, যে একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে, তাহলে প্রথম কক্ষপথে তার ব্যাগ যদি এত হয়, তাহলে সূত্রটা তুমি খুব সহজে পাও, যেহেতু পরমাণু একটা, মানে একই পরমাণু, তো তাহলে এখানে জেড এর মানটা সেম হবে। তো জেড এর মানটা মনে করো হাইড্রোজেনের জন্যই ধরো, তাহলে হাইড্রোজেনের জন্য যদি ধরো, তো তাহলে এটা কত গুণ হয়ে যাবে, দেখো যদি দ্বিতীয় কক্ষপথে যায় তাহলে বি এন ইজ ইকুয়াল টু, যে বি এন ইজ ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে বি ওয়ান, এই যে বি ওয়ান ডিভাইড বাই টু, তাহলে এটার অর্ধেক হয়ে যাবে, তার আদি ব্যাগের, এই যে আদি ব্যাগের অর্ধেক হয়ে যাবে, এই যে আদি ব্যাগের অর্ধেক হয়ে যাবে, তাহলে আনসার হবে আদি ব্যাগের অর্ধেক, এই যে আদি ব্যাগের, অর্থাৎ প্রথম কক্ষপথের ব্যাগের অর্ধেক হয়ে যাবে, যে অর্ধেক হয়ে যাবে, তো তাহলে এখানে তুমি জেড এর মানটা দেখো, তুমি যদি ক্যালকুলেট মানে হাইড্রোজেনের ধরো, তাহলে জেড এর মানটা যদি 1 বসাও, তাহলে এখানে কত, এন এর মান যদি 2 বসে, তাহলে বি 1 এর মানটাই মাত্র আমরা জানি, তো ওই ব্যাগটার অর্ধেক হয়ে যাচ্ছে, ওই ব্যাগের অর্ধেক হয়ে যাচ্ছে। সো এই যে কনসেপ্টটা মাথায় থাকা, মানে আমি বারবার বললাম যে তুমি যখন কোনো কিছু পড়বা, বেসিকটা তোমার মাথার ভিতরে নিতে হবে, তাহলে দেখো সূত্রতে তুমি, তার মানে কক্ষপথের সংখ্যা যদি বাড়ে, ইলেকট্রনের ব্যাগ তত কমবে, তাহলে এটা হচ্ছে তোমার সূত্র, যে কক্ষপথের সংখ্যা যততম কক্ষপথ তত দ্বারা ভাগ হবে, ব্যস্তানুপাতিক হবে, মানে তত দ্বারা তত পরিমাণ, তত হারে অনুপাতে কমে যাবে। তো কমে যাবে মানে কি, যদি 3 গুণ, মানে তৃতীয় কক্ষপথ হয়, তাহলে প্রথম কক্ষপথের 3 গুণ কমবে, চতুর্থ কক্ষপথ হলে প্রথম কক্ষপথে 4 গুণ হারে কমবে। সো এইভাবেই তোমার বিষয়গুলো মাথায় রাখতে হবে, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। আমি এই কারণেই বললাম এগুলো কেন পড়তে হয়, এই কারণেই তোমাকে এই জিনিসগুলো জানালাম, যে কনসেপ্টগুলো যদি তুমি জানো, তাহলে তোমার কাছে আর কোনো ঝামেলা নেই, এই কনসেপ্টটা জানলেই তোমার কোনো টেনশনই করতে হবে না, সোজা কথা। এবার আমরা আরেকটা জিনিস আমরা জানবো, দেখাচ্ছি একটু, আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে এখানে সূত্র, যদি বি ওয়ানের মানটা জানো, তাহলে বি ওয়ানের মান মাত্র জানলাম, যে বি ওয়ান ইজ ইকুয়াল টু 2.18 ইন্টু 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড। এটা মুখস্থ রাখতে পারলে ভালো, কারণ সূত্র যখন কোথাও প্রয়োগ করতে চাও, তখন শর্টকাটে মেরে দিতে পারবা, যে বি ওয়ানের মান দিয়ে শর্টকাটে মেরে দিতে পারবা, তাহলে আর কোনো ঝামেলা নেই। সো এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ফাইন, এবার আসো আমরা এর পরেরটাতে যাবো, দেখি আর কোনো ম্যাথ করানো যায় কিনা, আমি একটু দেখি, দাঁড়াও, আমার এখানে তো আমি অনেকগুলো ম্যাথ নিয়েছিলাম, আচ্ছা দেখি, এগুলো সবগুলো আমি কেটে দিচ্ছি, কারণ এগুলো যেহেতু আমি পড়াই ফেলছি, আমি একটু কেটে দিই, দাঁড়াও, এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, হাইড্রোজেন কক্ষপথের শক্তি পেশাদ্বরীণ, এটা কেটে দিচ্ছি, এটা পড়াই ফেলছি, তারপর হচ্ছে এটা কাটে দিলাম, দেখি এরপরে কি আছে, আচ্ছা স্মৃতিশক্তির ধারণা আছে না, আচ্ছা এরপর হচ্ছে এটা, যে এখানে আর কি কি ম্যাথ আছে আমি একটু দেখাই, যে ম্যাথগুলো, এই ব্যাসার্ধ শক্তির ব্যাপারটা এখন করাবো, দেখি, যে এটাও করাই ফেলছি তোমাদেরকে, এটাও, এই যে এটাও করাইছি, দেখি আমি কোনটা এটাও করাইছি, তারপর হচ্ছে আমি দেখি এটা কোনটা, এটা হচ্ছে এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা সিকে রুয়েটে আমাদের কত সাল আসছে, যে 22-23 সাল আসছে, সিকে রুয়েটে আসছে। দেখো সোডিয়ামের 11তম ইলেকট্রনের গতিবেগ কত হবে, 11তম ইলেকট্রনের গতিবেগ কত হবে, তো আমরা ডিরেক্ট সূত্র দিয়ে করে ফেলতে পারবো। তাহলে সোডিয়ামের জন্য, যে 11তম ইলেকট্রনের জন্য এন এর মান কত, এন এর মান হচ্ছে 3, তো এন এর মান যদি 3 হয়, তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু 2πe² z ডিভাইড বাই এনএইচ, জাস্ট মানটা বসাবো, দেখো এই এন এর মানটা কত, এন এর মানটা 3 হবে, কেন, কারণ 11তম ইলেকট্রনটা 3য় নম্বর কক্ষপথে থাকে, আর এইচ এর মানটা, এগুলো আমি জানি যে 6.626 ইন্টু 10⁻27, তারপর হচ্ছে 2 ইন্টু 3.1416 ইন্টু -4.8 ইন্টু 10⁻10, অবশ্যই তোমাকে সিজিএস এককে করতে হবে, আর ইন্টু জেড এর মানটা কত হবে, 11 হবে, দিস ইজ ইউর পয়েন্ট, কারণ জেড এর মানটা এখানে কি, পারমাণবিক সংখ্যা কত সোডিয়ামের, 11, তো 11 বসাইতে হবে, বসানোর পরে যে মানটা আসবে সেটা তোমার আনসার হবে। সো হোয়ার ইজ মাই ক্যালকুলেটর, পাইছি, তো ওকে করতেছি আমরা, এটা মানটা করো, তো করলে তাহলে কত হয়, যে 2 ইন্টু 3.1416 ইন্টু -4.8 এক্সপোনেনশিয়াল ইনভার্স 10, শেষ করলাম, তাহলে শেষ করলে আমাদের মান কত আসবে, এটার উপর স্কোয়ার আছে না, হ্যাঁ স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার হবে, এখানে আমি স্কোয়ার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেন ইন্টু 11 দিলাম, 11 সমান ভাগ 3 ইন্টু 6.626
এক্সপোনেনশিয়াল ইনভার্স 27 শেষ করলাম। আমার মান আসতেছে 8.01, দেখো 8.0109 ইন্টু 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড। সো হোয়াট ইজ, কোনটা কোনটা হবে আমাদের? আনসার ভুল আছে নাকি? দাঁড়াও আমি দেখতেছি, দেখি চেক করে দেখি। 8 পয়েন্ট তো এখানে নাই, যে এইখানে একটা আছে। হ্যাঁ ঠিক আছে, এই কোশ্চেনটা হবে আনসার। কেন এটা আনসার হবে দেখো তো, এটা কেন আনসার হবে দেখো তো। একটু চালাকি করছে ওরা, কি করছে দেখো। আমার এখানে যে কাজটা করছি, যেখানে 10⁶ আছে, এখানে 801 আছে, বাট আমার এখানে 8.11। তো আমি যদি 2 ঘর আগায় যাই, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি না, যে 801.09 ইন্টু 10⁶ সেন্টিমিটার পার সেকেন্ড, এভাবে লিখতে পারি। সো মানে তুমি যখন কোনো কিছু করবা, অবশ্যই তোমাকে এই বিষয়গুলো ম্যাচিং করে রাখতে হবে বা কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে, তাহলে তুমি সহজে পারবা ইনশাল্লাহ। দেখি আর কোনো ম্যাথ আছে না এটা। আচ্ছা, শক্তির পার্থক্য, যে শক্তি তো এখনো করাই নেই। তারপর হচ্ছে এটা ডিব্রগলি সমীকরণটা আমরা এরপরে, শক্তি করানো হয় নাই। আচ্ছা, এগুলো বিভিন্ন ইয়াতে প্রশ্নগুলো। তো আমরা আজকে এতটুকু রাখি, আগামী ক্লাসে শক্তি নির্ণয়টা পড়াবো, আগামী ক্লাসে শক্তি নির্ণয় পড়াবো, এবং তার সাথে সাথে এই যে সমস্ত যা পড়াছি প্রত্যেকটার সিকিউগুলো সলভ করাবো। এমসিকিউ দিয়ে অনেকগুলো সিকিউ আছে, আমি দেখাচ্ছি একটু কতগুলো সিকিউ আসছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। দেখো মানে হাজার শত সিকিউ, এই দেখো শত সিকিউ, এই অনেকগুলো সিকিউ, তোমাদেরকে এগুলো সব সলভ করাবো ইনশাল্লাহ, এবং এমসিকিউগুলো সহ সলভ করাবো ইনশাল্লাহ। যে এগুলো কীভাবে আসছে সবগুলো আমরা আলাদা করে সলভ করাবো, একদম আলাদা করে সলভ করাবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। তো আজকে তাহলে এতটুকু থাক। নেক্সট ক্লাসে আমরা যে শক্তি নির্ণয়টা পড়াবো এবং সাথে সাথে সিকিউ সলভ করাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।